কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়, প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। রাধা গানটা আমার লেখা বা সুর কোনোটাই নয়, মীরা যে গানটা আছে সেই গানটা আমার কম্পোজিশনে এবং সুপ্রদীপ ভট্টাচার্যর লেখা। আজ অব্দি যতবার আমি স্টেজে গিয়েছি, যতবার এই গানটা হয়েছে, প্রত্যেকবার মানুষটার নাম নিয়ে, মানে আমি যদি গানটা সম্বন্ধে বলি 2 মিনিট, আমি এই মানুষটার সম্বন্ধে 1 মিনিট বলেছি। মানে আমি আজকে যা বলছি সত্যি কথা বলছি, এটা যদি কন্ট্রোভার্সি হওয়ার থেকে হবে। দারুণ হয়েছে গানটা। এই গানটা এখন অব্দি আজকের দিনের বেস্ট, এবং তুই যা যা গান গেয়েছিস এখন অব্দি এই সিজনে, এটা সব থেকে বেস্ট। তারপরে তুমি কি এক্সপেক্ট করবে? তুমি সেফ স্কোর দিচ্ছে 10-এর 7। কি হলো এটা? পরে সবার গান হয়ে গেল, এলিমিনেটর কি হচ্ছে? রাহুল। আমি যখন 2009-এ সারেগামাপাতে মানে লিটল চ্যাম্পস হিসাবে গেছিলাম, লিটল চ্যাম্পসে পার্টিসিপেট করতে, তখন আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। আমি বললাম যে মাঝখানে গান শেখা বন্ধ হয়ে গেছিলো। এরকম একটা ফেজে আমার মতো ফ্যামিলির পক্ষে সম্ভব নয়, যেটা সবাই ক্লেম করে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিলে নাকি চান্স পাওয়া যায়, উইনার হওয়া যায়। আমি দেখে ফেলেছি যে রিয়েলিটি শোর ফেমটা কিছুদিন থাকবে, মানুষে কিছুদিন ধরে লাফাবে, তারপরে আবার শেষ হয়ে যাবে। আমি আর শেষ হতে চাইছিলাম না। ওয়েলকাম টু গল্প হোক রাহুল দা। তোমাকে আমরা ট্রাই করছি ফার্স্ট সিজন থেকে। সেই সিজন হয়ে গেল, এপিসোড কমপ্লিটেড, সিজন কমপ্লিটেড। সেকেন্ডে গিয়ে অ্যাটলিস্ট আমরা এপিসোডটা করছি, আর ভালো হলো ফার্স্ট এপিসোডে তুমি আসছো, যদিও আমরা অনেকগুলো এপিসোড শুট করে নিয়েছি এর আগে। তো তুমি বলো, গল্প হোক, আমরা নামটা চেঞ্জ করেছি, আগের বার আমাদের পডকাস্টের নাম আলাদা ছিল। গল্প হোক নামটা শুনে তোমার কেমন লাগলো? যে সুন্দর, গল্প মানে গল্পই হোক, গল্পই হোক, গল্প করবো, একটু অন্যরকম র আড্ডা হবে, র আড্ডা একদম। সো আমরা না স্টার্টিংটা এরকম ভাবে করি, মানে তাহলে অডিয়েন্স একটা মজা পাবে যে এইভাবে সিকোয়েন্স ওয়াইজ আসুক, ঠিক আছে? তার মধ্যে যা যা মনে পড়বে ইনস্ট্যান্ট তো বলবোই। তো ফার্স্ট তোমার একটা ভিডিও আমি দেখছিলাম ইউটিউবে, তোমার একটা হয় না ভয়েস ট্রানজিশনের ব্যাপার ছিল তোমার রিয়েলিটি শোগুলোর পরে। হ্যাঁ, সো ওই ব্যাপারটা নিয়ে একটু ব্রিফলি বলো, কারণ তোমার যে ভিডিওটা আপলোডেড আছে ইন্টারনেটে, ওখানে অত ডিটেলসে নেই, খুব ফাস্টেস্ট টাচ করে বেরিয়ে গেছিল। রিয়েলিটি শোতে আমার আসলে মানে আমার গানের শুরুয়াতটাই হয়েছে একদম রিয়েলিটি শো দিয়ে। তো আমি গান শেখা শুরু করেছি ধরো আমার 8 বছর বয়স ছিল, তাও মাঝখানে একটু ব্রেক হয়ে গেছিলো, বাড়ির একটু কন্ডিশন খারাপ ছিল তাই জন্যে। তারপরে আমার গান সেভাবে শেখা হয়নি, আমার দিদিভাই শিখতো, ওখান থেকে দেখে দেখে শেখা, তারপরে নিজেও কিছুদিন ভর্তি হলাম, তারপরে অফ হয়ে গেল এইভাবে। কিন্তু আমি গান নিয়ে খুব এক্সাইটেড, গান না, আমার মাইক দেখলেই আমার কিছু একটা করবো, ছোটোবেলা থেকে এটাই আমার ইচ্ছা ছিল। যে একদম যখন ছোটো ছিলাম কিচ্ছু পারতাম না, কবিতা হলেও পারতাম, সেটাই মাইকের সামনে বলবো, মানে ওই যে লোকে শুনছে হাততালি দিচ্ছে, এই ব্যাপারটা আমার ছোটোবেলা থেকেই খুব এক্সাইট করতো। তো এখান থেকেই গানের শুরু। আর তারপরে রিয়েলিটি শোতে যাওয়া যেরকম হয়, অডিশন হয়, তো অডিশনে গেলাম, সেখানে একটা গান প্রিপেয়ার করে নিয়ে চলে গেছি। আমার আগের জন যে গেছে দেখছি 3-4টে গান 5টা গান শুনছে, সে হয়তো সিলেক্টেড হয়নি, এরকম হয়েছে। তো আমার লাকিলি কী হয়েছে, ওই 1-2টো গান জানতাম, একটা গানের পরে আর কেউ বলতো না যে হ্যাঁ একটা গান গাও। শুরুতে একটু রিজেক্ট হয়েছিলাম 1-2টো, সেগুলো হিন্দি রিয়েলিটি শোর জন্য কিছু অডিশন দিয়েছিলাম, মানে তখনও কিছু প্রিপেয়ার করা ছিল না। ওই গানগুলো কি বলছো, ওই হ্যাঁ ছোটোবেলা, একদম ছোটোবেলা, হ্যাঁ মানে ওই ভয়েস চেঞ্জের 3-4 বছর আগে বলতে পারো। তো সেই সময় সারেগামাপায়ের আগে, হ্যাঁ লিটল চ্যাম্পস, হ্যাঁ। তো ওই 8 বছর বয়স থেকে শিখতে শুরু করলাম, 9 বছর বয়স সাথে সাথে আমি মোটামুটি অডিশন দেওয়া শুরু করলাম, এভাবে শুরু হয়েছিল। তারপরে যখন সারেগামাপার জন্য অডিশন দিতে যাই, আমি ওই একটা গানই গাই, গাওয়ার পরে যিনি আমার গুরুজি শুভদীপ মুখার্জি উনিই ছিলেন, তখন আমি ওনার কাছে শিখতাম না। তো উনি স্ট্যান্ডিং অডিশন দিলেন, ঠিক আছে। আমি ওনাকে প্রণাম করে বললাম, স্যার সিলেক্ট হবো তো? এটা হ্যাঁ একদম ছোটোবেলায়, কারণ মোটামুটি রিজেকশন পেয়েছি, কিন্তু খারাপই লাগে যে অডিশনের পরে আর ফোন না আসলে খুবই খারাপ লাগে। তো ওইভাবে শুরু। তারপরে আবার 3-4 দিন বাদে ফোন করলো, আবার একই গান গাইছি, একটাই গান গাইছি। আমি একটা গানও প্রিপেয়ার করে নিয়ে যাইনি, মানে আমি জানি না কীভাবে গান তুলতে হয়, এই এত গানের ব্যাঙ্কিং, লোকজন যারা পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকের কম করে 50-60টা গান তোলা আছে তাদের খাতায় লেখা।
সেই জায়গায় আমার একটা গান কি দুটো গান তোলা আছে। তো এইভাবে দেখলাম অডিশন করার পরে ওখানে ভালোভাবে মতো গ্রুমিং হতো। তখন অনেক সময় থাকতো পার্টিসিপেন্টদের পেছনে, অনেক বেশি মানে ওই গ্রুমিং সেশনের জন্য অনেকটা টাইম থাকতো। তো সেই সময় আমি স্যারের থেকে শিখি কী করে গান তুলতে হয়, ওখানে আরও গ্রুমার্স ছিল, তাদের থেকে শিখি কীভাবে গান তুলতে হয়। আর আমি খুব ভালো শিখতে পারি, মানে তুমি ধরো তুমি আমার সামনে কিছু একটা এডিট করছো, আমি দেখে নেবো যে তুমি কীভাবে এডিট করছো, আমি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। ওইভাবেই আমার কিন্তু গান শেখা। ওকে। আমি যখন সারেগামাপাতে মানে লিটল চ্যাম্পসে ছিলাম, আমি কিচ্ছু জানতাম না কিন্তু খুব খুব বেশি বাড়ি যেটুকু করতে, হ্যাঁ মানে রেয়াজ কীভাবে করতে হয়, রাগ সম্বন্ধে কোনো আইডিয়া নেই সেভাবে। তো শিখলাম ওখান থেকেই, সারেগামাপা থেকেই। সারেগামাপা যাওয়ার আগে আমার টিচার ছিলেন, কিন্তু অমৃতা চ্যাটার্জির কাছে আমি শিখেছি কিছুদিন। তো এনাদের কাছে শিখেছি, কিন্তু কীভাবে এতটা ফাস্ট গান তুলতে এগুলো কোনো আইডিয়া ছিল না। সারেগামাপা যাওয়ার পর এইগুলো হয়। আমি যখন গ্র্যান্ড ফিনালে করছি, আমার কাছে মোটামুটি প্রচুর গানের অপশন আছে। আমি মানে একটা লাইভ শো 2 ঘন্টা গিয়ে দিতে পারবো, এত গানের স্টক আছে। যেই ছেলেটা একটা গান নিয়ে গেছিলো অডিশনে। আর তো সারেগামাপার পর যেটা হয়, আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর পরপর 2টো রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সারেগামাপার লিটল চ্যাম্পস অ্যান্ড তারপরে ডুয়েট চ্যাম্পস, যেখানে দুজন মিলে গাইতে হতো। ওটাও সারেগামাপার। এবং সারেগামাপা ফিনালের আগে ওই 1-2 মাস টাইম ছিল, ঠিক আছে, আমাদের অনেক আগে শুট হতো। কতদিনের ডিউরেশনে হয় পুরো সিজন যখন ওরা করে? আমাদের সিজন মানে টোটাল সিজনটা, হ্যাঁ মানে স্টার্টিং টু গ্র্যান্ড ফিনালেও মোটামুটি আমাদের 6-7 মাস চলেছিল। 6-7 মাস। ওটা টিভিতেও কি ওরকম? টিভিতেও হ্যাঁ, যত টিআরপি থাকে একটা শো তত বেশি এক্সটেন্ড করে বিষয়টা। ওর কোনো ফিক্স নেই যে হ্যাঁ 3 মাসে শেষ হয়ে যাবে, 4 মাসে শেষ হবে, একটা থাকে প্ল্যানিং, কিন্তু যদি টিআরপি ভালো থাকে তাহলে সেটা এক্সটেন্ড হয়। হ্যাঁ, যেমন আমি 2018-19-এ করেছিলাম, আমাদের প্রায় 1 বছর চলেছিল, এত ভালো টিআরপি ছিল। তো লিটল চ্যাম্পসের সময় কি হলো, গ্র্যান্ড ফিনালে করার পর ওই মানে গ্র্যান্ড ফিনালে শ্যুট হওয়ার আগে ওই 2 মাস টাইম ছিল। তো ওই 2 মাসের মধ্যে ডুয়েট চ্যাম্পস বলে শোটা আসলো, এবং সেটাতেও চ্যাম্পিয়ন হলাম। মানে সেটা লিটল চ্যাম্পসের পরে টেলিকাস্ট হবে, কিন্তু শ্যুট করে রেখেছিল। এবং এই দুটোতে চ্যাম্পিয়ন হওয়ার পর আমি জি টিভিতে মানে ডিরেক্ট এন্ট্রি পেয়েছিলাম, হিন্দি। হ্যাঁ, আমি টপ 10-এ ঢুকেছিলাম এবং টপ 7 এলিমিনেট হয়ে গেছিলাম। কোন শো ছিল ওটা জি টিভি সারেগামাপা, মানে জি বাংলার সাথে। হ্যাঁ, জি বাংলার সাথে ওটাও চলছিল। এবার টপ 10-এ আমাকে ডিরেক্ট এন্ট্রি করা হয়, যেহেতু আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম দুটোতে। এবার যেটা অনেক ধরের সাথে হয়েছিল, মানে অনেক ধরও কিন্তু ডিরেক্ট এন্ট্রি পেয়েছিল জি টিভিতে। লিটল চ্যাম্পস ছোটদের মধ্যে কিন্তু আমি করেছিলাম ওটা। তো ওটা হওয়ার পর যেটা হলো, এতগুলো পরপর রিয়েলিটি শো আর খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম, ছোট বাচ্চা ছিলাম তখন, অত বুঝতাম না যে হ্যাঁ এটা বড় মঞ্চ, ঠিক আছে হয়ে যাবে, কি আছে। তো সেটা টপ 7-এ এলিমিনেট হয়ে গেছিলাম। তো তারপর থেকে আমার মোটামুটি শোজ করা, খুব বেশি শোজ করতাম না তখন, শিখতাম, এগুলো চলছিল। 9 বছর বয়স ছিল তখন, 9 থেকে 10। তারপর আমি জি বাংলাতেই সারেগামাপাতে আমি অ্যাঙ্কারিংও করেছিলাম। হ্যাঁ, তো এগুলো পর অনেক ভালো জিনিস। হ্যাঁ, মানে আমি যে বছর ছিলাম তার পরের সিজনে আমি অ্যাঙ্কার ছিলাম। তো এটা হওয়ার পর 11 বছর অবধি ঠিকঠাক ছিল, মানে আমার বয়স যখন 11 তখন অবধি ঠিকঠাক ছিল গলাটা। যখনই 12-তে পা দিলাম তখন আস্তে আস্তে ওই শুরু হলো। আর গলাটা ছোটোবেলায় এমন ছিল যে আমি একটা শোতে 7-8টা গান গাওয়ার পর, খুব পাতলা গলা ছিল আর কি, 7-8টা গান গাওয়ার পর আমি গাইতে পারতাম না, যেহেতু অতটা ট্রেনিং ছিল না। লাইভ শোর জন্য না, তুমি স্টুডিওতে একরকম ভয়েস নিয়ে যেতে পারো তোমার। আর সারেগামাপা একটা স্টুডিও ফিলই দেয়, মানে দিনে একটা গান গাইতে হয়েছে বা দুটো গান গাইতে হয়েছে এরকম। যদিও এখন আমাদের একদিনে 2টো এপিসোড শ্যুট হয়, তখন কিন্তু একদিনে 3-4টে এপিসোড হতো, ঠিক আছে। আমার এরকম তোমাকে একদিনে 3-4টে গান, হ্যাঁ, প্রত্যেকটা শো মানে প্রত্যেকটা এপিসোডে এলিমিনেট হচ্ছে কেউ না কেউ। হ্যাঁ, তো ওটা কি হয়, ওটা ফার্স্ট একটা শুট হলো, সেখান থেকে এলিমিনেট হয়ে গেল পরের এপিসোডে। হ্যাঁ, ধরো টপ 12-এ শুরু হয়েছে, সকাল আজকে 6টা থেকে কল টাইম, আমি যখন বেরোচ্ছি তখন টপ 9 হয়ে গেছে, ঠিক আছে। তখনও দেখছি সকাল 5টা 4টে এরকম বাজে। তো এরকম হতো। এখন যেমন যেহেতু গিল্ডের অনেক নিয়ম আছে, তো 2টো এপিসোডের বেশি শ্যুট হয় না, মানে 11টা-12টা এর মধ্যে যেরকম টাইম থাকে আর কি, র্যাপ হয়ে যায়। তখন এই হেক্টিক ব্যাপারটা ছিল। তো আমার মনে হয় 3-4টে গান একদিনে গাওয়ার তো অভ্যেস আছে, কিন্তু লাইভ শোতে তো ওরকম হয় না, তোমাকে মিনিমাম 1-1.5 ঘন্টা গাইতে হয়। তো যেটা হলো, 12 বছর যখন বয়স হলো তখন দেখছি গলাটা দিচ্ছে না, আর যখন বয়সটা 13 হলো তখন দেখছি গলাটাই চেঞ্জ হয়ে গেল। তো ওই সময়টা একটা অদ্ভুত ফেজ, প্রত্যেকটা ছেলের যায় যাদের ভয়েস চেঞ্জ হয়, এবং আরও ডিফিকাল্ট হয় যারা রিয়েলিটি শো অনেক ছোটোবেলা থেকে, মানে লিটল চ্যাম্পস বা এরকম যারা করে তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়। যেমন ধরো আমি তখন তাদের সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তখন এরকম হতো যে আমি মায়ের সাথে গেছি গান শিখতে ট্রেনে,
লোকজন সেলফি খেলবি না, কিছু হাত মেলাবে, তখন তো সেলফির বিষয়টাই ছিল না, হাত মেলাবে, কথা বলবে। তো এরকম প্রচুর মানুষ আসতো, এটা একটা বলতে পারো ফ্যান ফলোয়িং ছিল, এবং হ্যাঁ, নিজেরাও ভালো লোকে খুব লাগবে। ভালোবাসতো আমাকে। আর তারপরে যেটা হলো 13 বছর বয়সের পর সবটাই একটা ডিফিকাল্ট হয়ে গেল। বাড়ির লোকজন একটু, মা বাদে, মা, দিদিভাই, বাবা, এরা বাদে বাদ বাকি লোকজন যারা গান শুনতে পছন্দ করতো তারাও খুব একটা পাত্তা দিচ্ছে না। ভয়েসের জন্য। ভয়েস চেঞ্জ হচ্ছে, যেটা হয় মানে তোমার গলাটা এই রেঞ্জে থাকে, সেখান থেকে এখানে চলে আসে। এটা কি প্রত্যেকের হয়? প্রত্যেকেরই হয় মোটামুটি, মানে যারা প্রত্যেকটা গান ছেলে। করে, যারা গান করে না সবারই, নাকি যারা এই গান, হ্যাঁ, তোমার ছোটবেলার ভয়েস যেটা ছিল সেটা সেটা তো এখন আর অবভিয়াসলি নেই। না, না, হ্যাঁ। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা হবেই। এটা কোন এজ অবধি হয়? আমার যেমন ছিল 13, 14, 15, এই 3টে বছর আমার মোটামুটি আমার মনে আছে। ওকে। আমি 16তে যখন পা দিলাম, তখন আমি গান রিলিজ করা বা এগুলো, তখনও ভয়েসটা প্রপারলি ডেভেলপ হয়নি। তুমি সেকেন্ড টাইম একবার এসেছিলে না সেকেন্ড, হ্যাঁ, ওটাতেও সারেগামাপাতে? আসছি আমি, হ্যাঁ। সেটা এর পরে? সেটা এর পরে, অনেক পরে। ততক্ষণে ব্যাপারটা স্টেবল হয়ে গেছে? হ্যাঁ, 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 ততদিন মানে মোটামুটি 13-14টা খুব বাজে গেছিল আমার, 1 বছর খুব ভোগাবে। ওকে। স্কেল চেঞ্জ হয়, ডিফারেন্ট রেয়াজ হয়, তো তখন আমার গুরুজি প্রচণ্ড সাপোর্ট করেছিল, নাহলে আমি গানে থাকতামই না। কারণ একটা ছেলে যে প্রচুর লোকের ভালোবাসা পাচ্ছে, প্রচুর অনুষ্ঠানে যাচ্ছে, সবাই ভালোবাসছে, সেই তার পক্ষে ওটাকে অ্যাকসেপ্ট করাটা খুব মুশকিল, যে বছরে একটাও শোনি, কেউ ডাকছে না তোমাকে, এবং তোমার একটা ডিফারেন্ট একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে সেই সময়। এবার অনেক বড় মানে সেলিব্রিটি বলতে পারো, যারা লিল চ্যাম্পস থেকে এসছে, তারা পরবর্তীকালে গানটা কন্টিনিউ করতে পারেনি, এরকম অনেক স্টোরি আছে সেম প্রবলেমের জন্য। কারণ এই ভয়েস চেঞ্জের সময়টা তোমাকে খুব ডিসিপ্লিন থাকতে হবে। আমি আমার ভোরবেলা উঠে রেয়াজ করা, এগুলো সব গুরুজি আমাকে বলেছিল যে এটা কর, এটা কর। এবং উনি ছোটোবেলায় এরকম করতো যে, আমি সোনু নিগমজির গান শুনতে খুব পছন্দ করতাম। তো আমি স্যারকে একদিন বলি যে আমি না গান শিখবো না স্যার, হচ্ছে না আমার দ্বারা, এবং যারা গান শুনতে পছন্দ করছে তারা এখন আর করছে না, তো আমি কেন গাইবো। তো গুরুজি আমার এরকম লোভ দেখেছিল যে, তুই এই একটা বছর আমার কথা শুনে চল, যেরকম বলছি সেরকম রেয়াজ কর, বাদ বাকি তোর যার মতো গান, মানে যার মতো গলা বানানোর দরকার আমি বানিয়ে দেবো। আমি ওই লোভে গান, যে হ্যাঁ সোনু নিগমের মতো গাইতে হবে আমাকে, তো আমি ওই লোভেই স্যার যা বলতেন, যদি ভোর 4টের সময় সাহা বলতে পারলে আমি ওটাই করেছি। এবং আমি যা গান গাইতাম, আমার জনার টোটালি চেঞ্জ হয়ে যেত। আমি আগে সুফি, মান্না দে, ক্লাসিক্যাল সংস, এনাদের গান গাইতাম। তো সেটা গিয়ে কী হলো, পরবর্তীকালে গলাটা ডিফারেন্টই হয়ে গেল, এবং যেটা হয় তখন সেই সময় যা মিউজিক শোনা, সে তো একটা ইনফ্লুয়েন্স হয়ে গেলাম, তারপরে গলার রেয়াজটাও ওরকম হয়ে গেল। তো আমি যা ছোটোবেলায় গাইতাম সেটা থেকে অনেক ডিফারেন্ট গান এখন এই মুহূর্তে গাই। তো এই জনার চেঞ্জ করাটাও একটা কিন্তু ভয়েস চেঞ্জের জন্যই হয়েছে। হ্যাঁ, অনেকে আবার একটা জায়গাতেই আটকে হ্যাঁ, থাকে, just হ্যাঁ। এই টাইপের গান। এবার অডিয়েন্সও যদি শুনতে পছন্দ করে না, সেও শিফট করতে পারে না, যে এটা তো পছন্দ করছে, কেন সুইচ করবো। অনেকের গলা দেখবি তৈরি হয় ওই ধরনের গানের জন্য। আমার কিন্তু মানে ভগবানের দয়ায় যারা শোনে তারা বলে, হ্যাঁ তুমি তো রবীন্দ্রসঙ্গীতও ঠিকঠাক গাও, তুমি তো আধুনিক সঙ্গীত ঠিকঠাক গাও। এটা কারণটাই হচ্ছে আমি ছোটোবেলায় ক্লাসিক্যাল গান গাইতাম, আমার ক্লাসিক্যাল ট্রেনিং রয়েছে আমার। তো আমি হয়তো খুব সুন্দর না গাইলেও গানটা উতরে দেবো, এইটা আমার হয়েছে আর কি ছোটোবেলা থেকে, যেহেতু ক্লাসিক্যাল মিউজিক নিয়ে। ক্লাসিক্যাল শেখাটা একটা সিঙ্গারের জন্য খুব বেসিক, মানে বাড়ির ভিত বলতে পারো, তুমি যাই করো না কেন, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একটা অন্য একটা মাহাত্ম্য আছে। সো যেটা আমরা বলছিলাম, ওইটা তোমার ভয়েস মডুলেশনের পরে যে চেঞ্জেসটা হলো, দেন তুমি ওই লো ফেসটা দেখলে, তারপরে খুব 1 বছর ডিসিপ্লিন মেনটেন করে যখন তুমি সেকেন্ড টাইম সারেগামাপাতে গেলে, তখন তো হয় না তুমি এতদিন কিছু করোনি, হঠাৎ করে আবার একটা চান্স পেলে। সো সেই সময় সিচুয়েশন কি ছিল? দর্শক কি সাথে সাথে আবার ব্যাপারটাকে, মানে ওই আগের রাহুলটাকে অ্যাকসেপ্ট করেছিল নাকি? হ্যাঁ, এইটা তো মানে আমি তো ওই 13-14 পরে তো পুরোটাই যা ফ্যান ফলোয়িং ছিল, তারপরে সোশ্যাল মিডিয়া একটা বিশাল ঝড় আসলো, ইউটিউব চলে এলো মার্কেটে। তখন তো ইউটিউব আমরা কি খায় না মাথায় দিয়ে জানি না, ঠিক আছে। তো তারপরে না জিনিসগুলো অন্যরকম হয়ে গেল। রিয়েলিটি শোর যারা কন্টেস্টেন্ট, তাদের একটা সোশ্যাল মিডিয়াতেও একটা ফলোয়ার্স লাগবে, এই ব্যাপারগুলো চলে আসলো। তো আমার আগে যা ছিল সবাই মোটামুটি ভুলেই গেছিল, পুরনো, হ্যাঁ, পুরনো সব কিছুই, কিছু ছিল না, কোনো ফ্যান ফলোয়িং কিচ্ছু ছিল না। আমাকে একদম জিরো থেকেই স্টার্ট করতে হয়েছিল। তো বিষয়টা হয়েছে হচ্ছে ওই 16 বছর বয়স থেকে আমি আমার অরিজিনাল একটা দুটো এরকম করে রিলিজ করতাম, কেউ শুনতো না। তো তারপরে আমি গান লিখতে খুব পছন্দ করতাম। হ্যাঁ, তো হ্যাঁ, আমি মানে মোটামুটি ক্লাস 8-এ পড়ি তবে থেকে আমি গান লিখি। হ্যাঁ, তো লিখতে আমার খুব ভালো লাগে। তারপরে আমি যখন গিটারটা শিখতে শুরু করলাম ক্লাস 8-এর পর থেকে, আমি গিটার বাজি মোটামুটি নিজে কম্পোজ করতে পারি, এই ফেজটা চলছে। তারপরে
যেটা হলো আমি কোনোদিনও রিয়েলিটি শোতে আবার যাবো আমি মানে ভাবতেও পারিনি। ওই কেননা সিচুয়েশন দেখা হ্যাঁ, কেননা আমি দেখে ফেলেছি যে রিয়েলিটি শোর ফেমটা কিছুদিন থাকবে, মানুষে কিছুদিন ধরে লাফাবে, তারপর আবার শেষ হয়ে যাবে। আমি আর শেষ হতে চাইছিলাম না। যে বাট ওই ফেম নিয়েই তো প্রচুর লোক পরে করে না, যে হ্যাঁ, এবার আমির পাশে ব্র্যান্ড হ্যাঁ সারেগামাপা, হ্যাঁ এবার ওটাতে প্লাস মাইনাস দুটোই আছে। আমার যেমন পুরো আমার গানে এত দূর আসাই হচ্ছে জি বাংলা, এই জি বাংলা সারেগামাপা এই ব্র্যান্ডটার জন্যই। নাহলে আমাকে কেউ সাপোর্ট করতো না। গান গেয়ে পয়সা ইনকাম করা যায় কেউ জানতো না। যে আমাকে যখন প্রথম মানে লিটল চ্যাম্পসের পরে একজন অর্গানাইজার ফোন করেছিল আমাকে, বলছে রাহুলের কত রেমুনারেশন। বলছে রেমুনারেশন? যেই ছেলেটা পাড়ার ফাংশানে হারমোনিয়াম নিয়ে দাঁড়িয়ে থাকতো, বলতো বম্বে আর্টিস্ট এসছে, হবে না, চান্স হবে না, বেরিয়ে যাও। এই সব শুনে শুনে সে মানে বড় হয়েছে, তাকে বলা হচ্ছে একটা স্টেজ দেবে এবং লোকজন আসবে, 1 ঘন্টা গাইতে হবে, তার জন্য আমার পয়সা দেবে। এটা বিশাল ব্যাপার আর কি। তো ভুল ভাল পেমেন্টে কাজ করেছিলাম, তখন আমি জানি না যে কি নিতে হয়, কি তখন আমার দর কতটা, হয় না, কিচ্ছু জানি না। তো এই ফেজ থেকে জি ওই সারেগামাপা করার মানে আমি ভাবিনি, কেননা আমি করতে চেয়েছিলাম যে ইউটিউবার হতে চেয়েছিলাম, আমি একটু নিজের গানগুলো দিয়ে একটু পাবলিশ হতে চেয়েছিলাম, যে আমার গান আমি ইউটিউবে ছাড়বো, মিলিয়ন ভিউজ হয়ে যাবে বা লোকে প্রচুর দেখে ফেলবে, তো আমাকে এটা করতে হবে না। কিন্তু যেটা হলো যে যেটা তুমি ভাববে না লাইফে সব কিছু সেই অনুযায়ী তো হয় না। তো আমি আবার দেখলাম যে অনেক বছর চেষ্টা করার পর যেটা বুঝলাম যে একটা বেসিক মানুষের না জানা, তোমাকে চেনা খুব মানে প্রয়োজন। অনেকে গান গাইছে, অনেকে আমার চেয়ে বেটার গান গাইছে, কিন্তু অনেকে সেই জায়গাটায় হয়তো রিচ করতে পারবে না যদি না কিছু মানুষের অলরেডি ট্রাস্ট যদি না থাকে। আর ওই ট্রাস্টের জায়গাটা জি বাংলা সারেগামাপা আমাকে দিয়েছে। পরবর্তীকালেও যখন আমি 2018-19 যখন পার্টিসিপেন্ট হলাম, তখন যেটা হলো যে যারা ভুলে গেছিলো ওই ছোটোবেলার ফেজটা, তারা আবার মনে করতে শুরু করলো যে এই সেই ছেলেটা, এই ছেলেটা আগে ছিল। এটা হলো, এটার একটা প্লাস মাইনাসও হয়েছে আর কি। প্লাস পয়েন্ট যেটা হচ্ছে লোকে চিনেছে আমাকে, বা আদার কন্টেস্টেন্টদের থেকে বেশি তাড়াতাড়ি আমি রিচ করতে পেরেছি, বা ওটা হয়েছে। মাইনাস যেটা হয়েছে, মানে মাইনাস পয়েন্ট যেগুলো আমি দেখেছি, যেটা হচ্ছে ওই সিজনে আমি বেশি দূর করতে পারিনি, এগোতে পারিনি, টপ 11-এই আমি আউট হয়ে গেছে। কেন? ওটার কারণ হচ্ছে, এক তো আমার বুঝতে অনেক টাইম লেগেছিল। ভয়েস চেঞ্জের পরে এরকম একটা বড় মঞ্চ, আমার কিন্তু তার আগে আমি রিয়েলিটি শো করি, 3টে রিয়েলিটি শো করেছি, তাও আমি যখন ফার্স্টবার মাইক ধরলাম ওখানে গিয়ে, আমার কিন্তু কাঁপছে, হাঁটু কাঁপছে, হাত কাঁপছে, এখনও কাঁপে, কিন্তু ওটা অন্য রকম, মানে গলা কাঁপা জিনিসটা হয়ে গেছিলো। কোনো রকমে কন্ট্রোল করে গিয়ে অডিশনটা ক্লিয়ার করতে পেরেছি। খুব বেশি আহামরি কিছু মানে রিয়াকশন ছিল না প্রত্যেকের। তো যেটা হলো মোটামুটি চলছিল। আবার সিজনের মাঝখানে আমি একটু পিক নিয়েছিলাম, বেশ ভালো কয়েকটা গান করেছিলাম। তারপরে আবার যেটা হলো অনেক জিনিসপত্র চলে আসছিল মাথার মধ্যে, আমি কনসেন্ট্রেশনের বড্ড অভাব, একটু টেনশন নিয়ে গান গাওয়া, লাইক অনেক কিছু ফেস করতে হয় তোমাকে একটা সিজনে থাকতে গেলে। ধরো তুমি একটা বাজে কমেন্ট পেয়ে গেলে জাজেসদের কাছ থেকে, সেটা কিন্তু খুব ইম্প্যাক্ট পড়ে। অডিয়েন্স কিচ্ছু বুঝবে না। তুমি যদি বলো জাজ হিসেবে আমাকে ভালো, তাহলে আমি ভালো। তুমি যদি বলো আমাকে খারাপ, তাহলে কিন্তু আমি খারাপ। মানে অনেক অডিয়েন্স তোমাকে জাজ করবে, হ্যাঁ তুমি তো ভালো গেয়েছো, ওনাদের ভালো লেগেছে, কিন্তু অনেকে জাজ করবে আচ্ছা উনি তো এরকম বলেছেন, মানে ছেলেটা খারাপ, ভালো গান করতে। হ্যাঁ, এবার এইটা খুব এফেক্ট পড়ে যায় মেন্টালি। আর যেহেতু আমার ভয়েস চেঞ্জের পর একটা অন্য দুনিয়া হয়ে গেছে, অন্য জীবন হয়ে গেছে, না আমার এইগুলো এক্সপিরিয়েন্স চলে গেছিলো। আর তখন যেহেতু এত সোশ্যাল মিডিয়া ছিল না ছোটোবেলায়, তো এই যেটা হয় মানে তোমাকে নিয়ে লেখালেখি শুরু হয়ে যাবে, একটা ফ্যান বলবে তোমার, মানে একটা ফ্যান ক্লাব থাকবে, একটা হেটার্স ক্লাব থাকবে, ঠিক আছে, এই সব এত মাথায় নিয়ে তো আমি চলিনি। তো ওখানে গিয়ে দেখতে পারলাম যে আরেকটা বিষয় হচ্ছে, আমি ফেস করেছি, আমি গান ধরো গাইলাম, একটা অনেক পুরনো গান গাইলাম, আমার একটু নতুন অ্যারেঞ্জমেন্ট, একটু অন্যরকম কিছু হলে ভালো লাগছে, বা যেরকমভাবে গাওয়া আছে সেই তার থেকে একটু অন্যরকম করলে, নিজের মতো করে করলে। এবার কিছু কিছু গানের ক্ষেত্রে না ওটা খুব প্রবলেম্যাটিক হয়ে যায়, কেননা কিছু কিছু গান এমন হয় যে মানুষের মাথায় বসে আছে, কিশোর কুমারজি এরমভাবে গিয়েছেন, মান্না দিজি এরমভাবে গিয়েছেন, সেটাকে যদি তুমি তোমার মতো করে এটা মডার্নাইজ করতে যাও, তাহলে না জাজ একসেপ্ট করবে, না অডিয়েন্স একসেপ্ট করবে। এখন যেরকম বিভিন্ন হিন্দি ছবিতে হয় যে পুরোনো গানের রিমেক, সেটা লোকে বলে রিমেক আর গান নষ্ট করার পিছনে একটা থিন লাইন থাকে, সেটা মেনটেন করা আরো খুবই মুশকিল আর কি। তো ওখানে গিয়ে দেখতে পেলাম যে আমি গান তো আমাকে এক্স্যাক্ট ওটা আমি তো করতে পারবো না, অতটা তো আমার শিক্ষাগত যোগ্যতা নেই, কিশোর কুমারের মতো গলাটা তো আমার নেই, তা আমি কি করে গাইবো।
একা শিখে আমি যদি বলে যে আমাকে চলো ওনার মতো করে গাও, বা কুমার শানুর গান যদি কুমার শানুর মতো করে গাও, তাহলে সেটা তো হবে না ঠিক। আর কাছাকাছি অনেকে গায়, তো তারা ভালো ভালো কমেন্টস পাচ্ছে, আমি কেন পাচ্ছি না জানি না। আমার লাখটাও কিছুটা সাথ দেয়নি এরকম হয়েছে। মানে আমি যেটা বলছি এটা এক্স্যাক্ট যে হয় প্রত্যেকের ক্ষেত্রে সেটা কিন্তু নয়। হ্যাঁ, বাট এটা মানে আমার ক্ষেত্রে যেটা আমি হয়েছে আমি সেটাই বলছি, মানে এটা নিয়ে আর কোনো, মানে আমি আজকে যা বলছি সত্যি কথা বলছি, এটা যদি কন্ট্রোভার্সি হওয়ার থেকে হবে কোনো সমস্যা নেই, কিন্তু আমি সত্যি কথাই বলছি, এটা আমার সাথে ঘটেছে আমি সেটাই বলবো। তো এইসব হওয়ার পর দেখছি যে হচ্ছে না ঠিক। আর আরেকটা যেটা ভালো জিনিস হয়েছে যে আমার লয়াল ফ্যান যারা এখনো আছে তাদের সামনে তুমি বলে দেখাও যে রাহুল দা এরকম, রাহুল দা এরকম, রাহুল দা গাইতে পারে না, বলে দেখাও তুমি কী করবে তুমি। আমি এটা পেয়েছি, আর আমি এটাই চেয়েছিলাম যে আমার মিলিয়ন ফলোয়ার্স দেখানোর জন্য ফেসবুকে আমার দরকারই নেই। আমি সারা জীবন খুশি, আমি 300K 500K সাবস্ক্রাইবার খুশি আমি, কিন্তু আমি যাদেরকে গান শোনাবো তারা যেন অতটাই বুঝতে পারে যেটা আমি বলার চেষ্টা করছি, অতটাই লয়াল থাকে। আমি তাদের জন্য যে খুব বেশি কিছু করে ফেলছি, বাড়িতে ডাকছি, খাওয়াচ্ছি, ডিনার করছি, বা একটা মিট অ্যান্ড গ্রিট রাখছি, সেটা নয়। তা সত্ত্বেও তারা এখনও মানে কিছু চিন্তা না করে কিন্তু তারা সাপোর্ট করে এবং ভালোবাসার জায়গা। হ্যাঁ, এটা জানি না কেন, মানে আমি তো সেরকম কমেন্টসও পাইনি বা সেরকম প্রোমো বেরিয়ে খুব ফাটাফাটি ব্যাপার হয়ে গেছে, সেটা কিন্তু হয়নি আমার, মানে বড় হয়ে সারেগামাপাতে গিয়ে সামনে এটা হয়নি, ক্লিক করেনি। তো আমি যেটা হলো যে আমি খুব ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। আমার মাইন্ড একটাই কথা বলছিল যে এখান থেকে তুই বেরো, এটা খুব বেশি দূর যাওয়ার কিছু নয়। আর তখন হ্যাঁ, আর তখন পার্টিসিপেন্টরা এত ভালো গাইছে প্রত্যেকে, আমাদের সিজনটা অসাধারণ একটা সিজন হয়েছে, তো প্রত্যেকে ভালো গায়। মানে যখন টপ 15 টপ 16 এসে লোক বুঝতেই পারছে না কি এলিমিনেট হবে। একটা গানে ছোট্ট করে তুমি লিরিক্স বলে গেলে, ছোট্ট করে তুমি সুর মিস হয়ে গেলে, ওটার জন্য এলিমিনেট। তুমি 28 পেয়েও ডেঞ্জার জোনে যাবে, যেখানে 30তে তুমি 28 পেয়েছো, ইটস আ গুড স্কোর, বাট স্টিল তুমি 2 নাম্বার তোমাকে ডেঞ্জার জোনে বসিয়ে দিতে পারে, এরকম হয়েছে। তো যেটা হয়েছে আমি আমি হেরে গিয়ে একটু মানে লজ্জা পাইনি, কারণ যাদের কাছে হেরেছি সেই সময় তারা খুবই ট্যালেন্টেড, ইকুয়ালি ট্যালেন্ট, মানে আমার চেয়ে বেশি ট্যালেন্টেড ওরা। তো যেটা বুঝলাম যে হবে না, আমি যেটা করতে চাইছি সেটা ঠিক জমছে না এখানে। আমি তখন একটু অরিজিনাল গান করতে চাইছি, ইউটিউবে কিছু একটা হোক এরকম চাইছি। তো যেটা হলো না, ফোকাস হেঁটে গেল, আর আমি বুঝতে পারছিলাম যে হবে না। তো টপ 11-এ এলিমিনেট হয়ে গেলাম। তারপরে একটা ডিফারেন্ট জার্নি স্টার্ট হয়ে গেল। ইউটিউব তারপরে স্টার্ট, ইউটিউবে অনেক আগে থেকে করি, কিন্তু সেভাবে রিচ পাইনি। মানে তখন কি অরিজিনাল গান করতে না? না না না, কভার। আমার একটা জিনিস মাথায় ছিল যে কাকে গান শোনাবো যদি তোমার লোকই না থাকে। প্রথম থেকে অরিজিনাল যারা করছে তাদেরকে হ্যাটস অফ, মানে তারা যেই রিস্কটা নিতে পারে সেই রিস্কটা আমি কোথাও না কোথাও নিতে পারবো না। যেই প্রোডাকশনটা, মানে যেই প্রোডাকশন কস্ট বের করতে হয়, এই যে তুমি পডকাস্ট করছো বুঝতে পারছো কতটা কি পাও, কতটা কি যায় একটা শুটের পিছনে, আমাদের আরও বেশি যায়। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে আমাকে মিনিমাম একটা 1 লাখ সাবস্ক্রাইবার লাগবেই। মিনিমাম 1 লক্ষ লোক থাকলো, তার মধ্যে থেকে 500 জন শুনলো গানটা, স্টিল ঠিক আছে। তো যেটা শুরু করলাম, বেস তো তৈরি হয়ে যায়, একটা বেস তৈরি হয়ে যায়। সারেগামাপার পর যেটা হলো, আমি কাভার্স করতে শুরু করলাম। এই সারেগামাপার জন্য কিন্তু ইউটিউবে খুব একটা কিছু হয়নি, মানে ওখান থেকে তোমার না, মানে ওখানকার লিসেনার্স যারা, তারা তো ম্যাক্সিমাম যারা বাড়িতে থাকে সেরকম, আর যারা সোশ্যালসে থাকে না, এটা অনেক বড় একটা বিষয় আছে। ধরো তোমাকে মানে আমাদের ইয়াং জেনারেশন যেটা হয়, ফোন স্ক্রল করতে করতে ভিডিও ভাইরাল হলে, প্রোমো দেখলে, এবার আমার কোনোটাই সেরকমভাবে হয়নি, খুব একটা বেশি হয়নি তখন। যে একটা এপিসোডে, হ্যাঁ মানে ওই এপিসোডের কোনো ভিডিও বহুত ভাইরাল হয়ে গেছে, লোকে আমাকে একদম মাথায় তুলে নাচছে, এরকম কিছু একটা হয়নি। তো যেটা হলো, আমার খুব একটা কিছু ফলোয়ার্স গেইন হয়নি। আমার ফেসবুকে ভালো ফলোয়ার্স ছিল তখন, মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপরে ইউটিউবটা, আর ইউটিউবে এমন হয় তুমি যেই হও না কেন, ইউটিউবের জন্য তুমি আলাদা করে কন্টেন্ট তোমায় করতেই হবে যদি তোমার চ্যানেল গ্রো করাতে হয়। মানে তুমি শাহরুখ খান না হলে যে একদিন খুলে দিলাম, আমার দেখলে চোখ খুলে মিলিয়ন হয়ে গেল, এটা আমাদের জন্য খুব চাপ। তো যেটা হলো, আমি বুঝতে পারলাম যে এটার জন্য আমাকে ডিফারেন্ট একটা স্ট্রাগল করতে হবে। তো রিয়েলিটি শো বন্ধ, সারেগামাপা হয়ে গেছে, তোমাকে যাবে না ঠিক করে নিই আমি, হ্যাঁ আমি যাবই না, যেই বলে নিক, যাই অফার করে নিক, আমি যাবো না। আগে হোক, তারপর ভেবে দেখবো। তো
আমি মোটামুটি তখন চেষ্টা করে ফোন থেকে রেকর্ড করে বন্ধুদের বাড়ি গিয়ে মাইক নিয়ে মোটামুটি অ্যাকোস্টিক কাভার্স করতে শুরু করে দিলাম একটা। তো সেগুলোতে বেশ ঠিকঠাক ভিউজ আসা, ঠিকঠাক রিয়াকশন, ভালো হচ্ছিল বিষয়গুলো। তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার 50K সাবস্ক্রাইবার হয়ে গেছে। কতদিন লেগেছিল 50K হতে? খুব বেশি টাইম লাগেনি, 3-4 মাস, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট খুব বেশি টাইম লাগেনি আমার, যেহেতু আমি অনেক কন্টেন্ট করতাম তখন। রেগুলার বেসিসে? হ্যাঁ, সেগুলো অনেকগুলো প্রাইভেটও হয়ে গেছে, কিন্তু তো তখন প্রচুর প্রচুর যা আসতো মুখে, যা গান আসছে মাথায়, যা গান আসছে চল রেকর্ড করি। আর আমার একটা টিম হতে শুরু করলো যারা এখনও আমার সাথে কাজ করে। তো তাদের বাড়ি যেতাম, একটা পিয়ানো বাজানা, পিয়ানোতেই হয়ে যাবে, এরকম শ্যুট করে নিতাম এরকম মতো। করার পর যেটা বুঝলাম যে হ্যাঁ 70-80 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এবার তো টাইম, এবার কিছু একটা করি। তো আমার প্রথম মোটামুটি অরিজিনাল সং, যেটা শুধুমাত্র ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা, এরকম প্রথমবার যেটা আপলোড করেছিলাম, সেদিন কী একটা হয়েছিল, প্রচুর ঝড় বৃষ্টির জন্য ওর ইন্টারনেট কানেকশান অফ, কারোর বাড়িতে ইন্টারনেট নেই। আমার বন্ধুর বাড়ির সামনে একটা জিওর টাওয়ার ছিল, আমি গেলাম, গিয়ে ফোনটা হটস্পট অন করে ওইভাবে আপলোড করেছি আর কি। আমার একটাই ব্যাপার ছিল যে শুনুক না শুনুক, আমি যেই ডেটটা পাবলিশ করেছি, সেই মানে পোস্ট করেছি তার আগে যে আমার এই তারিখ এত তারিখ এই গানটা আসছে, গানটার নাম ছিল ঘুমিয়ে পড়ো তুমি। হ্যাঁ, এটাই আমার প্রথম প্রথম অরিজিনাল গান ছিল হয়ে গেছে। তো ঘুমিয়ে পড়ো তুমি গানটা আমি এইসব করে দিয়েছি ফেসবুকে। এবার তার আগে থোড়ি না জানতাম যে এইসব ঝড় হবে, এই হবে, কিন্তু আমার ওই করতেই হবে বলে দিয়েছি, মানে কিছু লোকের তো নেটওয়ার্ক আছে, তারাই শুনুক। তো ওরকম আপলোড করার পর দেখলাম যেটা খুব বাজে ভিউজ। তো একদম র্যাঙ্কিং হয় না 1 থেকে 10, 10-এ চলে গেছে, পারলে মাইনাসে চলে যায় আর কি, এত বাজে ভিউজ। একেতেই ঝড় বৃষ্টি, কারো বাড়িতে ইন্টারনেট নেই, ইলেকট্রিসিটি নেই, আমাদের ওদিকে নেই, আমি জানি না কলকাতা কী ছিল। তো এসব চলছে, তার মাঝখানে আমি এসব আপলোড করে দিয়েছি। এভাবে শুরু হলো। তারপরে তো ওই গানটাতে এখন কত 5 লাখ 6 লাখ 7 লাখ এরকম কিছু ভিউজ হবে। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, ইউটিউবে না তুমি কিছু ভেবে আপলোড করলে হবে না। এখন আমি ক্লিক করবে তুমি নিজে, হ্যাঁ, মানে এখন আমি এটা বিশ্বাস করি যে ইউটিউব এমন একটা জিনিস খুব আনপ্রেডিক্টেবল। তোমার 1 মিলিয়ন ফলোয়ার্স হতে পারে, কিন্তু সব মানুষ যে সবসময় শুনবে তার কোনো গ্যারেন্টি নেই, আবার শুনবে না এটারও কোনো গ্যারেন্টি নেই। তো আমি গান এখনও যেটা আপলোড করি উইদাউট এনি বুস্ট, আই হেট বুস্ট, মানে আমি একদম স্টার্টিং থেকে, জীবনে না। আমার যবে থেকে চ্যানেল এসেছে, আমি তার আগে থেকে আমার পয়সা ছিল না, যবে থেকে পয়সা আসতে শুরু করলো তাও আমার এখন অবধি আমার চ্যানেল মরে যাক তাও ঠিক আছে, কিন্তু আমি তাও বুস্ট করবো না। এটা আমার একটা অদ্ভুত, আমি জানি না কেউ আমাকে এসে অ্যাওয়ার্ড দেবে না, কিন্তু আমার নিজের কাছে আমার খুব ভাল লাগে যে এই যখন মানুষ দেখছে, অ্যাডভার্টাইজ করা খারাপ জিনিস আমি বলছি না, কিন্তু আমাদের মতো ক্রিয়েটারের জন্য বিষয়টা হচ্ছে আমরা গানের পিছনে অনেক টাকা ইনভেস্ট করি, একটা গান তৈরির পিছনে। আমার বক্তব্য হচ্ছে তুমি একটা সিঙ্গেল গান বানাবে নাকি বছরে অনেকগুলো গান বানাবে? যদি বছরে অনেকগুলো গান বানাও আর তোমার যদি পকেটে অতটা জোর না থাকে, তাহলে তুমি বুস্ট করো না, কেননা পারবে না তুমি সার্ভাইভ করতে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ করতে গেলে ভাবতে হবে, মানে আমার দরকার নেই হ্যাঁ ছাড়ার সাথে সাথে ট্রেন্ডিং হয়ে গেল, এত লোক রিল করলো, এত লোক ভিউজ হয়ে গেল, ওটাতেই ফোকাস করে। আমি ওটাতেই ফোকাস করি না, আমি জানি না কেন করি না, এটা হয়তো ব্যবসায়িক দিক দিয়ে আমি এটা তোমার হয়তো নিজের একটা কনফিডেন্সও থাকে না যে আমি যে ফিল দিয়ে গানটা বানাচ্ছি, আমার যারা অ্যাকচুয়াল লিসেনার্স তারা বুঝতে পারলে তাতে করে কি হয়, আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি গানগুলো এখন ছড়াচ্ছে না, ঠিক আছে। আমি তো একটা বুস্ট করে তো আমি অ্যাটলিস্ট নিজের কাছে তো মিথ্যা কথা বলতে পারবো না। ফেক ভিউজ করে যারা কমেন্ট করছে, এগুলো হচ্ছে তাদের কাছে অ্যাড বলে জিনিসটা শো হয়েছে। আগে তো ফেক ভিউজ ছিল, এখন তো ইউটিউব নিজেই প্রমোট করে। ইউটিউবে সার্ভাইভ করাটাই মুশকিল হয়ে গেছে। তোমার যত সাবস্ক্রাইবার থাকে আমি নোটিফিকেশন দেবো না বস তোমাকে। এখন তো পুরো হয়ে গেছে শর্টস মার্কেট আসার পর থেকে, এখন আমি ফেস করছি। এখন তুমি দেখবে আমার কোনো গান ছাড়ার পর থেকে দেখবে না মিলিয়ন ভিউজ একদিনে, নোটিফিকেশন পৌঁছানো অনেক বিষয় আছে, তোমাকে র্যাঙ্কিং দেবে না, তোমাকে সাজেস্ট করবে না ইউটিউবে। হ্যাঁ, আমি এগুলো নিয়ে ভাবি না, কারণ আমি যেই সব গান নিয়ে ভাবিনি একটা সময়, সেই সব গানগুলো এখন শেয়ার হচ্ছে 3 বছর বাদে 2 বছর বাদে, সেই গানগুলো নিয়ে এখন কথা হচ্ছে, এখন রিলিজ হচ্ছে। আমি তো ওটা
ভেবে বানাইনি, আমার ভালো লাগছে। আমি ভাবছি যে 2 বছর বাদে ক্লিক করেছে, নেক্সট গানটা যদি আরো 2 বছর টাইম দিই তাহলে এটাও হবে। এখন হয়তো হলো না, পরে গিয়ে হয়তো হতে পারে, ঠিক। তো আমি সবসময় ফোকাসটা ওটার মধ্যেই ছিল। তো আমি ওই সারেগামা পাওয়ার পর থেকে একদম এখন অবধি আমার অরিজিনাল মিউজিক নিয়ে আমি খুব ডেডিকেটেড। তুমি যদি আমাকে বলো যে একটা রিল করবে, নাকি তুমি যদি বলো তুমি যে কম্পোজার হো, হ্যাঁ একটা চলো একটা গান বানাই, আমি গান বানানোতে খুব বেশি এক্সাইট হই। রিলসে আমার ওই 1 মিলিয়ন ভিউজ 2 মিলিয়ন ভিউজ কিচ্ছু যায় না, ওরকম প্রচুর ভিউয়ারশিপ প্রত্যেকের রোজ আসে, তাতে করে কিচ্ছু হয় না। ইভেন অনেকগুলো গান এখন আমি আরও দেখছি গানের শুরু শেষ কিচ্ছু জানে না, 2টো লাইন জানে, হট করে যখন গানটা বাজছে, ভাই এই গানটা শুনেছিস? না তো কি কী সব গান শুনিস? আচ্ছা ওই মিউজিক পার্টটা যখন এলো, হ্যাঁ এটা তো শুনেছি। আমি এরকম গান বানাতে চাই না, মানে যদি হয়ে যায় আমি আমার শুধু খুব খারাপ লাগবে। আমি চাই আমার যে গানটা মানিয়েছি শুরু থেকে শেষ অবধি শোনো, না শুনতে হবে না, বা যতজন শুনবে তারা যেন শুরু থেকে শেষ অবধি ফিল করে, এবং ভালো নাহলে খারাপ যা হবে। আমি আমি যখন কোনো গান প্রমোট করি বলে দিই যে ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ, তাদের আমি শিখতে পারবো কিছু। তো এইভাবেই চলি আমি। অ্যান্ড আমি তোমার ইউটিউব জার্নি বা এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে আসছি, বাট যেহেতু আমরা সারেগামাপায় ছিলাম, তো ওখানটাতে না মানে অনেকের এটা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি। আর যেহেতু সিঙ্গার হিসাবে তোমার সাথে ফার্স্ট আমাদের এপিসোড, তো আমি অপরচুনিটি পাইনি অন্য কাউকে জিজ্ঞাসা করবো। অনেকে ফেসবুকে প্রায় এরকম করে, মোস্টলি যখন সিজন আসে সারেগামাপার নতুন কোনো, যে রিয়ালিটি শো ফেক হয়, অনেক টাকা না দিলে চান্স দেয় না, এটা অনেকে। আমি একটু স্ট্রেট তাকাই, ঠিক আছে, স্ট্রেট তাকিয়ে একটা কথা বলছি। যদি যারা আমার অডিয়েন্স যারা আমাকে বিশ্বাস করে যে এই ছেলেটা মিথ্যা কথা বলবে না, তাদেরকে আমি একটাই কথা বলে রাখি। আমি যখন 2009-এ সারেগামাপাতে মানে লিটল চ্যাম্পস হিসাবে গেছিলাম, লিটল চ্যাম্পসে পার্টিসিপেট করতে, তখন আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। আমি বললাম যে মাঝখানে গান শেখা বন্ধ হয়ে গেছিলো। এরকম একটা ফেজে আমার মতো ফ্যামিলির পক্ষে সম্ভব নয়, যেটা সবাই ক্লেম করে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিলে নাকি চান্স পাওয়া যায়, উইনার হওয়া যায়। এগুলো ভুল কথা। যারা বলছে তাদের থেকে রেকর্ড চান, তাদের থেকে নাম্বার চান। আমি নিজে যেহেতু জিএর সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং এখনও আমি ওদের এই জায়গা থেকে আমি ট্রাস্ট করি যে এরা জিএর যতগুলো রিয়েলিটি শো আমি দেখি, নাম্বার 1 নিয়ে এরকম কথা ওঠে। আমি একটাই কথা বলতে চাই, আমাদের একটা শোয়ের পেছনে না যত টাকা একদিনে খাবারের পেছনে খরচা হয়, যদি কোনোদিনও হয় মানে শুটিংয়ে আসছেন যদি এরকম কোনোদিনও হয়, দেখবেন মানে অডিয়েন্স, আমাদের মিউজিশিয়ানস, আর্টিস্ট, জাজেস, এদের এক এক দিনের খাবার পেছনে 5-6 লাখ টাকা, বা তুমি এই যে ক্লেম করেন এগুলো খুব হাস্যকর, সত্যি কথা, মানে একদম ফালতু কথা এগুলো। তুমি একদিনের প্রোডাকশান খরচা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ওই শোটা এতটা এক্সপেন্সিভ একটা শো, সেখানে তুমি গাওয়ার সুযোগ পাচ্ছ না, সেখানে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যেগুলো কথাগুলো বলছো পিপলস অ্যাটেনশন পাওয়ার জন্য, ভালো কথা। কিন্তু আমি নিজে ওই রিয়েলিটি শোর জন্য গান আমার যতটুকু হয়েছে, মানে ছোটোবেলায় আমার পক্ষে গান শেখার জন্য যেই টাকাটা খরচা করা দরকার সেটাও কিন্তু খুব একটা ছিল না। যারা আমাকে শিখিয়েছেন তারা কিন্তু ফ্রিতে শিখিয়েছেন, এরকম হয়েছে। আমার গান শুনে আমার তখন এই বিষয়গুলো ছিল যে ট্যালেন্টকে খুব কদর করে তারা শিখিয়েছেন আমাকে। আমার অনেকের কাছে শেখার সৌভাগ্য হয়েছে ওই ছোটো ছোটো করে, খুব একটা না হলেও হয়েছে। এই রিয়েলিটি শো যেহেতু খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলেছিলাম, তো এই সব জিনিসগুলো শোনার পরে না খুব অভিমান হয় যে কেন লিখছে একটা ভিউজ পাওয়ার জন্য। একটা কি হচ্ছে, যারা লিখেছে তারা কি গান শুনছি? আমি শুনছি না তো। যাদের গান শুনছিলাম তাদের গানই শুনছি। তো এইগুলো করে কন্ট্রোভার্সি করে কেউ না কিছু করতে পেরেছে না কিছু করতে পারবে। সারেগামাপা অনেক লোকের জীবন তৈরি করেছে, অনেকে ওখান থেকে ওখানকারই পার্টিসিপেন্টস অনেকে বেরিয়ে খারাপ কথা বলতে পারে, কিন্তু আমি বলবো না, এটা একদম মিথ্যে কথা। টাকা পয়সা দিয়ে যদি সব কেনা যেত, তাহলে আমি সেকেন্ডবার যখন গেছিলাম তখন আমার অনেক ঠিকঠাক অবস্থা ছিল, তা আমি লোন নিয়ে হলে 10 লাখ টাকা দিয়ে দিতাম যে আমি চ্যাম্পিয়ন হতে চাই। এরকম হয় না। তাহলে আম্বানি ছেলেরা গান গাইতো। হ্যাঁ, এইগুলো ভুল কথা। তার চেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ টিআরপি একটা হতে পারে যে তুমি কোনো একটা এপিসোডে খারাপ গেয়েছো, কিন্তু তোমাকে অনেক লোকে ভালোবাসা দেয়, সেই জায়গা থেকে একটু হয় মার্সি যে হ্যাঁ চলো এই ছেলেটা তো ভালো গায়, এত লোক ভালোবাসে, একে আরেকটা সুযোগ দেওয়া হোক, এরকম হয়। আলাদা ব্যাপার না। কিন্তু আমি নিজে আমি বললাম তো এলিমিনেট হয়ে আমি কথাগুলো বলছি, আমার কিচ্ছু যায় আসে না। আমি একদম সত্যি কথা বলছি, এখানে কোনো টাকা পয়সা দিয়ে
ভেতরে প্রোডাকশনের লোক হয়তো চাইতে পারে, তো আমি 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 ধরো কল করে তোমাকে বললাম আমি জি থেকে বলছি, তুমি কি ক্রস চেক করতে যাবে আমি কোথা থেকে বলছি? যাবে না। আমি যদি বলে দিই হ্যাঁ তুমি 5 লাখ টাকা নিয়ে চলে আসো, তাতে তোমার দোষ, তুমি চেক করোনি কেন? এই সারেগামাপা সিজন শুরু হওয়ার আগেও বলেছিল যারা যারা প্রোডাকশনে আছে, তারা বলেছিল যে বলেছে তার নাম না হলে তার ফোন নাম্বার নিয়ে অফিসে যোগাযোগ করুন, আমরা নিজেরা নিজেরা কানেক্ট করবো তাকে, যেটা কারা। ঠিক আছে, আমি বললাম না খাবার খরচা যা আছে লাখ টাকা উঠে গেছে, মানে উপরে। ওদের ওইটা 100 মিউজিশিয়ান আমাদের ওখানে পারফর্ম করেছে, এরকম এপিসোড হয়েছে 100 মিউজিশিয়ানস, খালি অডিয়েন্স ছেড়ে দাও, পুরো স্টেজ জুড়ে 100 জন মিউজিশিয়ান বাজাচ্ছে। আর ওই যে অডিয়েন্স গুলো আসে ওগুলো কারা থাকে, মানে ওদেরকে তাদেরও একটা মানে তাদের ডাকা হয় বা তারা অনেকে আসতে চায়, তারা কন্ট্যাক্ট করে, কানেক্ট করে, সেভাবে আসে, সেটা আসে। মানে তার মানে এই যে ক্লেম গুলো হয় সোশ্যাল মিডিয়াতে রাহুল মানে জি বাংলার ক্ষেত্রে বলছি, আমি জানি না আদার রিলিজ হতে কি হ্যাঁ, মানে হচ্ছে। সারেগামাপার নামটা মেনশন করেই বলছি, সারেগামা, হ্যাঁ। সোশ্যাল এটা হয় সবাই দেখেছে, তো নাম মেনশন করতে প্রবলেম নেই, বাট যে ওখান থেকে ব্যাপারটা মানে গান করে এসছে সে নিজেই আজকে তোমাদের সাথে শেয়ার করলো, আই থিঙ্ক এরপরে তো কিছু থাকে না, তারপরে উঠবে, তারপরেও কথা হবে। তুমি তুমি দেখো নেক্সট ওটা ওর সাথে করেনি তাই কি এটা হয়েছে, এটা হয়েছে ওটাও চলে মিথ্যা কথা, আসার পরে হয় হ্যাঁ, এরকম। এগুলো সব সেটিং আছে ভেতর থেকে। আর একটা জিনিস ধরো এই রিয়েলিটি শো যখন বিষয়টা উঠলো, এবার আমি সারেগামাপা যাচ্ছি না, বাট এটা আমি রিলস হয়তো তুমিও দেখেছো হিন্দি শোতে অনেক, যে হয়তো জাজেস খুব ভালো বললো, তারপরে হয়তো সে মানে তোমরা তাকে এলিমিনেট করে দিল বা সে থাকলো না, মানে এরকম হচ্ছে, বা হয়তো মানে তুমি হয় না একটা রিয়েল জাজমেন্ট দিলে কিছু একটা, সেটার থেকে ওই নাটকীয়তাটা একটু বেশি হয়ে যাচ্ছে বা ওভার অ্যাক্টিংটা একটু চলে আসছে, মানে গানের কথা আলাদা, গানের কথা বাদ দিয়ে বাকি সব সমস্ত কিছু কথা হচ্ছে, তো এটা মানে আজকাল করছে কি জাস্ট ফর টিআরপি বা ওই অডিয়েন্সদেরকে এন্টারটেন করার জন্য, নাকি পুরো সেট আপ টাইপের থাকে যে ওরা আমি একটা কথা বলতে চাই, আমি যেটা বললাম সেটা কিন্তু জি বাংলা সারেগামাপাকে নিয়ে। এবার বাদ বাকি যা রিয়েলিটি শোতে হয়, আমি তুমি হিন্দিতেও করেছিলে না? হিন্দিতেও ওই করেছিলাম, জন্য হ্যাঁ বলছি। হিন্দিতেও করেছিলাম, হ্যাঁ হিন্দিতে আমি আমাদের সময় অত ছিল না এত ক্যালকুলেশন। তুমি ভালো গাইছো থাকবে, খারাপ গাইছো, আমি খারাপ গিয়েছিলাম। বাট তোমাদের সময় তো ডিরেক্ট বলে দিত, যে আগে আমি পুরোনো জাজমেন্ট দেখি, যে সোনু নিগম স্যার বা যারা যারা থাকে ডিরেক্ট বলতো, প্লাস পয়েন্ট টু পয়েন্ট বলে দিত। এখন ম্যাক্সিমাম এখন বিষয়টা আমি নিজেও একটা তারপরেই একটা মানে অনেক দিন বাদে একটা রিয়েলিটি শোর পার্ট ছিলাম, ওটা অন্যরকম রিয়েলিটি শো, এটা খুব একটা মানে সারেগামাপার মতো ছিল না, গানের রিয়েলিটি শো কিন্তু আচ্ছা ডিরেক্টলি বলি, ওখানে আমাদের পেমেন্টও দেওয়া হতো এরকম গান গাওয়ার জন্য, হ্যাঁ। তো মানে যারা যারা ছিল সবাই খুব এমিনেন্ট সিঙ্গার্স। তো সেখানে যেটা আমি ফেস করেছিলাম যে একদম রিয়েল ঘটনা বলছি, ঠিক আছে। তো তারপরে আমার একটু ডিসিশন চেঞ্জ হয়েছে, না সব রিয়েলিটি শো সমান নয়। ওকে, কেননা আমি ওই রিয়েলিটি শো থেকে ওরকম এলিমেন্ট হয়ে গেছিলাম, ঠিক আছে। এবং আমি ওই মানে শোটা জয়েন করি একটাই বিষয়ের জন্য, যে আমার তখন একটা গান বেরোচ্ছিল, ঠিক আছে, মীরা গানটা আমার রিলিজ করছিল। তো আমার একটা ইচ্ছে ছিল যে যদি আমি একটা বড় মঞ্চ পাই, তাতে করে আমি ইউটিউব বাদেও তো কিছু অডিয়েন্স দেখতে পারবে যে গানটা রিলিজ হচ্ছে। তো ওরা বলেছে হ্যাঁ রিলিজ করে দেবো, জাজেসরা থাকবে, তো এরকম অ্যালবাম আর্ট থাকবে, কিচ্ছু হয়নি এগুলো। কন্ট্রাক্টে কিচ্ছু লেখা ছিল না, আমি মুখের কথায় বিশ্বাস করে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছিলাম। এবং যথেষ্ট ভালো ভালো জাজেসরা ছিলেন ওখানে। যেটা হলো গানটা গাইলাম, যেদিন আমি এলিমেন্ট হয়েছে আর কি, গানটা গাইলাম, জাজেসরা খুব খুশি হয়ে গেল, দারুণ হয়েছে গানটা, এটা তোর, হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে গানটা, এই গানটা এখন অবধি আজকের দিনের বেস্ট, এবং তুই যা যা গান গেয়েছিস এখন অবধি এই সিজনে এটা সব থেকে বেস্ট। তারপরে তুমি কি এক্সপেক্ট করবে, তুমি সেফ। স্কোর দিচ্ছে 10-এ 7, 6, 7, আমি না হাঁ করে আছি যে কী হলো এটা। পরে সবার গান হয়ে গেল, গান হওয়ার পর এলিমিনেটর কী হচ্ছে, রাহুল দত্ত আজকে ছেড়ে চলে যাচ্ছে। সেটা দেখে একটা জাজ, একজন জাজ আর কি, সে বলেও ছিল মাইকে, আমি তো হাসছি রীতিমতো, আমার বলছি ভাই তু বান গয়া আভি, ঠিক হ্যাঁ তু বান গয়া বো, ঠিক হ্যাঁ যা যা হবে তোকে এখানে সহ্য করে চুপচাপ হাসি মুখে বেরিয়ে যায়, কোনো ঝামেলা বাবাল কিচ্ছু করার দরকার নেই, কিছু করে কিছু হবে না। তো আমার তো হাসি পাচ্ছে রীতিমতো, ভাই কেন বললো তাহলে, কে তাহলে জাজমেন্টটা কে করছে, ওনারা যদি করে থাকে এত ভালো বলে 7, তো সব হচ্ছে। তারপরে জাজেরা খুব সুইট ছিল, খুবই ভালো ছিল। তো একজন জাজ রীতিমতো রেগে গিয়ে বলেছিল যে
একজন আমাকে বলছিল যে এটা একটা গেম শো এর মতো, তুমি দেখো, এটা হয়, এটা পার্ট। তো উনি খুব প্রোটেস্ট করেছিল যে একদম পার্ট কিছু না, ভালো গেয়েছিল এই সেই বলে। এগুলো রাখা হয়নি, কিন্তু ওকে, এটা হয়েছিল, অ্যাকচুয়াল সেই সময় হয়েছে। সেই সময় হয়েছিল বিষয়টা। তো তারপরে আমি কান মনে নিয়েছি, তোমার যদি $1,00,000 দেওয়া হয় তুমি রিয়েলিটি শোতে যাবে না। বাট এইটা কেন হলো পরে কি বুঝলে যে এটাতে কেন হলো না, ওটা পুরোটাই সেট আপ। যেদিন বলা উচিত না, বাট সত্যি ওটা একটা জঘন্য কনসেপ্ট, একটা ব্যাপার ছিল। আমি কেন গেলাম আমি জানি না, মানে সত্যি আমার তারপরে আমার মনে ছিল যে না এবার টাকা পয়সা, আর তার চেয়ে বড় কথা কোভিড গেছিলো তার সেই সময়, আর আমি মিউজিক ভিডিওতে আমি মানে $1,00,000 খরচা করে দিয়েছিলাম। তো আমার তো টাকা লাগবে, এবার শো বন্ধ হয়ে গেছে, কী করে চলবে? এবার অনেকে বলতে হবে টাকার জন্য করেছে দাদা, বিজ্ঞা, ঠিক আছে, কিন্তু এটা সত্যি কথা যে আমি খাবো কি বাড়িতে, আমার তো খাওয়ার লাগবে। তো তারা ওই টাকাটা ভালো টাকা দিচ্ছিল, তো পার এপিসোড আমি যাচ্ছি, গান গাইছি, টাকা পাচ্ছি। কিরকম দেয় অ্যাভারেজ, মানে অ্যাকচুয়াল বলতে পারবো না, কিন্তু অনেক অফেন্ড হয়ে যাবে, ছাড়ো, ওখানে অনেকের অনেক রকম পেমেন্ট ছিল। ও আচ্ছা, হ্যাঁ, তো এটা বলাটা ঠিক হবে না। পার্সোনাল মানে হ্যাঁ দেখে হ্যাঁ, করে পার্সন ওয়াইজ, হ্যাঁ, অনেকে কম ছিল। হ্যাঁ, তো এবার যেটা পেয়েছি, পাওয়ার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা করাটা ঠিক হয়নি। তারপর থেকে আমি পুরোপুরি এখন রিয়েলিটি শোতে আমাকে ফোন করলে এখন পার্টিসিপেন্ট চায়, কিন্তু কেউ বলার সাহসটা পায় না, মুখের ওপর ফোন কেটে দিই, নাহলে সুইচ অফ করে দিই। আমার দরকারই নেই, রিয়েলিটি শো আমি যাবোই না, আর ওই চ্যাপ্টার আই এম ডান, থ্যাংক ইউ, চলো যাই। তোমার যে অ্যাজ এ জাজ অফার করে তখন নিশ্চয়ই যাবে। হ্যাঁ নিশ্চয়ই, দুপায়, কিন্তু জাজ হওয়ার জন্য যেই যোগ্যতাটা অর্জন করা দরকার সেটা এখনো হয়নি, সেটার জন্য প্রসেসে আছো। হ্যাঁ, প্রসেসে আছি, হব যখন তখন তো ভালো মতো কিছু একটা। একদম একদম। সো এগুলোই আমাদের জানার ছিল যে রিয়েলিটি শো নিয়ে অনেকে অনেক কিছু বলতো, তো সবাই জেনে গেলে যে রাহুলদা নিজে অ্যান্সার দিয়ে দিল, অ্যান্ড দ্যাটস ইট রিয়েলিটি শো এর নিয়ে ডিসকাশন এই অবধি। এবার যেটা আমি আসবো সেটা মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করাটা খুব দরকার আমার যেটা মনে হলো। তো এবার যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে, যে এখন আমাদের বাংলা ক্রিয়েটার যারা করছে, বেঙ্গলিতে কন্টেন্ট করে, তাদের প্রথম সারির মধ্যে তুমিও একজন। সো তোমার এটা নিয়ে কি ভিশন বা তোমার কি বক্তব্য, যে এটা এখন যেভাবে হচ্ছে, আগে তো একদম হতো না, এখন অনেকে ইউটিউবের থ্রুতে নিজের অরিজিনাল কন্টেন্ট প্রডিউস করছে এবং সেটা অনেকে পছন্দ করছে, মিলিয়নে মিলিয়নে ভিউজ, প্রচুর সাবস্ক্রাইবার্স। তো এটা নিয়ে তুমি কি বলবে? এটা তো ভালো হয়েছে যেটা হয়েছে, মানে আমাদের জন্য অনেকটা বেশি মানে প্লাস পয়েন্ট যেগুলো হয়েছে হচ্ছে ফিল্মে প্লেব্যাক করার এগেনস্টে বলছি না, বাট এটা তো ফ্যাক্ট যে ছোটোবেলায় যদি আমরা কোনো গান শুনেছি কোনো বড় হিরোর গলায়, আমরা অনেকেই জানি না যে গানটা গিয়েছে কে, পরবর্তীকালে জানতে পেরেছি যখন তারা ফেসটা রিভিল করেছে বা তারা জাজমেন্ট এসছে বা তারা ইন্টারভিউ করেছে, তখন জানতে পেরেছি। ইভেন অরিজিৎ সিংকেও আমি চিনতাম না যখন তার, হ্যাঁ সব অনেকেই তার তো ফেস দেখেনি, বা যারা ইন্ডিয়ান আইডল থেকে ফলো করে তারা অনেকেই চিনতে পারত, কিন্তু ওই গলাটা ওই অরিজিৎ সিং সেই অরিজিৎ সিং, এটা তো বুঝতে একটা টাইম লেগেছে। প্লেব্যাক করলে যেটা আমার মনে হয়েছে যে যদি তোমার বেসিক একটা প্রমোশন না থাকে, মানে তোমার যদি সিঙ্গার হিসেবে মুখটা যদি খুব একটা পপুলার না হয়ে থাকে, তাহলে কিন্তু অনেকেই জানতে পারবে না, তুমি গান গিয়ে চলে যাবে, গানটা হিট, কিন্তু তুমি রাস্তায় বেরোলে লোকে চিনতে পারছে না যে তুমি। হ্যাঁ, এটা অনেক সিঙ্গারের ক্ষেত্রে এখনো হয়, তারা অনেক ভালো ভালো গান গেয়েছে, অনেক ভালো ভালো প্লেব্যাক করেছে, কিন্তু তারা খুব বেশি ক্যামেরার সামনে আসেনি, বা সেইভাবে ইন্ডিপেন্ডেন্স যেটা হয় যে আমরা নিজেরাই গান গাই, বাজেট ইস্যু থেকে আমরা নিজেরাই নিজেদের ফেস দেখাই, নিজেরাই অ্যাক্ট করি, নিজেরাই গান গাই। তাতে করে যেটা কি হয় যে গানটা যে তুমি গাইছো সেটা লোকে জানতে পারে, এবং ভালো হোক খারাপ হোক সবটাই তোমার উপর, তোমার নিজস্ব একটা ওই ফ্যান বেস বা ফলোয়ার্স তৈরি থাকে। হ্যাঁ, ফ্যান বেসের থেকে বড় কথা হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ যে গাইছে তাকে দেখতে পাচ্ছ, মানে যেটা ছিল, মানে তুমি যদি দেখো কৈলাশ খেরের গান যেগুলো আমরা শুনেছি বেশিরভাগটাই দেখবেন উনি গাইছে, পাশে গিটার বাজাচ্ছেন ওনার ব্যান্ডমেটসরা। তো ওই জিনিসগুলো দেখে আমি বড় হয়েছি, আর আমার শুরু থেকেই একটা ইচ্ছে ছিল যে কোনোদিনও যদি সেরকম হয়, সুযোগ পাই, সেরকম যদি সাপোর্ট পাই প্রত্যেকে, তাহলে আমি এরকম ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করবো। এটা আমার বরাবরই ছিল। আমার ফিল্মে প্লেব্যাক করতেও খুব ভালো লাগে, বা মানে আমি চাইও যে হ্যাঁ আমি দেবের সিনেমায় গাইবো, আমি শাহরুখ খানের সিনেমায় গাইবো, কিন্তু তার পাশাপাশি আমার এটা ইচ্ছে ছিল যে ইন্ডিপেন্ডেন্ট, আমি তখন তো ইন্ডিপেন্ডেন্ট বলে এটাও জানতাম না, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। তো হ্যাঁ, নিজে কিছু বানাবো যেটাতে আমি নিজেই অ্যাক্ট করবো, নিজেই গান গাইছি, এরকম দেখাবো মিউজিক ভিডিওতে। হ্যাঁ, অনেকে তোমার যেরকম প্রচুর লাইভ শোজ করে, সেখানে তারা হয়তো কোনো সিনেমাতে প্লেব্যাক করেনি বা কিছু করেনি, বাট তাদের ইউটিউবে একটা ফলোয়ার্স বেস আছে, মানে ফলোয়ার্স আর লিসেনার্স প্রপার আছে, যে তারা গেলে সেই ক্রাউডটা হয়। মানে একটা তোমার ফিল্মে গান করেছে প্লেব্যাক সিঙ্গার, তার যতটা ক্রাউড
এই ইউটিউবে কন্টেন্ট বানায় বা সেই গান করে তারও ক্রাউড। তো এটা অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট এই কমিউনিটিটাকে গ্রো করছে, যে সবাই সাপোর্ট করছে। যেরকম দেখো না কলকাতাতে যদি দিলজিতের শোটা হলো, কি লেভেলের লোক চলে আসলো। তো এরকম ভাবে আরো অনেকে বেরোচ্ছে। আজকে যদি উনি ওনার মিউজিক ভিডিওতে বা কোনোভাবে সামনে না আসতেন, তাহলে কি দিলজিৎ দোসাঞ্জি ইনি চিনতে অনেক সময় লেগে যায়। একদম। তো সেটা তোমার কি মনে হয় যে এখন সবে স্টার্টিং ফেজ এখানকার ক্রিয়েটারদের জন্য? না, তবে আমি একটা কথা মানে বলতে আমার যেটা ফিল হয়েছে পার্সোনালি, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মার্কেট যেভাবে গ্রো করেছিল ডিউরিং কোভিড, যে সময়টাতে ফিল্ম মিউজিক অফ ছিল বা ফিল্ম মিউজিকের সেরকমভাবে কোনো কন্টেন্ট আসছিল না বা মিউজিক আসছিল না, সেই সময় কিন্তু আমাদের মার্কেটটা আরও বেটার ছিল। মানে সবাই একটা বুস্ট পেয়েছিল যে হ্যাঁ ঘরে বসে বাজাই, ঘরে বসে মিউজিক ভিডিও করি, যাই করি, লোকে এখন কোনো অপশন নেই, আমাদেরই দেখবে। তাতে করে কিন্তু অনেক লোকের মানে চ্যানেল গ্রো করেছে, তাদের মিউজিক শুনেছে। সেটা আবার আস্তে আস্তে এখন মানে 2023 যদি বলো, সেরকম কাজ খুব গিনাচোনা আছে। মিউজিক আমি লেভেলের কথা বলছি না, লেভেল থেকে তো গান আসবে, আসছে, সারা জীবন আসবে। তাদের একটা বাজেট আছে, তাদের একটা প্রসেস আছে কাজ করার। তারা এক মানে পুরো বছর জুড়ে এই আর্টিস্টকে লঞ্চ করে, এই আর্টিস্টের এই গান আসবে, তাদের কাছে প্রপার প্ল্যান থাকে। সেই প্ল্যানিংটা কেন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে করতে পারি না আমরা? সেই জায়গা থেকে একটা গ্যাপ আমার মনে হয়। আর সেটা আমি সব থেকে বেশি খুশি হই কি, যে আমি গাইছি, আমি আমার গান লোকে শুনছে। আমার এটাতে সত্যি কথা বলতে কোনো সিন গ্রো হবে না, কিন্তু তুমি এমন একটা মাঠে দৌড়াচ্ছ যেই মাঠে আর কোনো প্লেয়ার নেই, তুমি গোল করছো, সেটা তো হতে পারে না, যে খেলা হতে পারে না। তো আমার গান যত লোকই শুনুক, বা আমাদের বেশ কিছু ক্রিয়েটার এখনো কনসিস্টেন্সির সাথে করছে, কিন্তু এই স্কেলটা যতদিন না সেই লেভেলে হবে, যে একটা ফিল্ম যখন বেরোয়, তুমি দেখেছো কোনো মাসে যদি বাংলা সিনেমা না আসে, কিরকম একটা অদ্ভুত লাগে না, যে এই মাসে কোনো বাংলা সিনেমা নেই, বা এই মাসে কোনো সিনেমাই নেই, যে দেখতে যাবো কি। তো এই জায়গাটাতে খুব অভাব আমার মনে হয়। এখনো লোকে ভাবে যে ভিউয়ার্স হচ্ছে না, এখনো খুব ডিমোটিভেট হওয়ার খুব চান্স আছে। আমি নিজেও মানে আমার ডিমোটিভেট হয়ে যাওয়া উচিত, এমন ফেজ আমি এখনো দেখছি, এখনো দেখছি। মানে দেখো ইউটিউবে শর্টস আসার পর থেকে না লোকের স্প্যান খুব কমে গেছে, এটা তো মানতেই হবে তোমাকে। যারা অনেক বড় বড় ব্লগার্স ছিল, যারা প্রচুর ভিউয়ার্স আসতো একটা সময়, তাদের তো কোনো না কোনো জায়গা থেকে লস হয়েইছে। ইউটিউবে আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় ইউটিউবে শর্টসটা না আসাই বেটার ছিল। এই একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে জেনুইনলি লোকজন লং ফর্ম কন্টেন্ট দেখতে আসে। রিলস তো আছে, টিকটক ছিল, রিলসে ইনস্টাগ্রাম করলো, ইনস্টাগ্রামে দেখা দেখি ইউটিউবে যখন শুরু করে দিল না, তো আমাদের ক্ষেত্রে কি হলো, গানের লেন্থ ছোট হতে লাগলো। আগেকার দিনে একটা সময় ছিল 6-7 মিনিটের লেন্থের গান হতো, এখন 2 মিনিটের গান, 2.5 মিনিটের গান, 2.5 মিনিটের গান কি করবে তুমি? মানে কতটুকু লিরিক্স ঢোকাবে, কতটুকু মিউজিক লাগবে। এখন সবার এটা হয়ে গেছে যে রিলস ওরিয়েন্টেড গান, মানে কিরকম, যে 10 সেকেন্ড টাইম আছে তোমার কাছে, 10 সেকেন্ডের মধ্যে কিছু একটা বাজিয়ে দাও, 11 সেকেন্ড থেকে তোমার গলা চাই। এবার 20 সেকেন্ডসের মধ্যে যার জন্য টনি কাকারের গানগুলো হিট হতো, বা ওই প্যাটার্নের গানগুলো হিট হতো, কেন? রিলস, আর কিচ্ছু না। কেউ গানটা আহা উহু করছে না, সবাই আচ্ছা ও নাচছে, এই একটা নাচছে, চলো আমিও নাচবো। আমার ধরো ইচ্ছা আছে একটা গানের আগে এত সুন্দর একটা মিউজিক পার্ট রাখবো, এইটা আমি এভাবে প্ল্যান করতে পারছি না। এবং যে ডিরেকশনে যাচ্ছে আমাকে তো সেটা ফলো করতে হবে, আজকে আজ নয় কাল। আমি লাস্ট দেখলাম রিলসও 3 মিনিট হয়ে গেছে। তুমি ভাবতে পারছো, মানে তুমি যদি এরকম একটা ফর্ম্যাটে যদি একটা দিয়ে দাও, তাহলে ওটাও রিলস হিসেবেই হবে। তো তোমার মনে হলো যে ভার্টিক্যালি একটা মিউজিক ভিডিও করি, সেটা রিলস 3 মিনিট একটা গান। তোমার অ্যাজ আ অডিয়েন্স কার গান শুনতে ভালো লাগে? ফেভারিট সিঙ্গারের মধ্যে কারা কারা আছে? ইন্ডিপেন্ডেন্ট বলছো নাকি ওভারঅল বলছো? ওভারঅল তো আমার ছোটবেলা থেকেই সোনুজি ফেভারিট। মান্নাদের যে গান আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে অনেক শিখেছি, মানে এনাদের গান শোনা না, এনাদের গান থেকে শিখি আমি কি হচ্ছে না হচ্ছে। তারপরে এখনকার দিন তো অবভিয়াসলি অরিজিৎ সিং, বিশাল মিশ্রা। সামনাসামনি কথা কোনোদিনও হয়নি, আমি ওনার বাড়ির আশেপাশে শো করতে, ওনার কলেজেও শো করতে গেছি, এরকম হয়েছে, কিন্তু আমি কোনোদিনও কি বলো চেষ্টাও করিনি যে, মানে কারণ মানুষটা ওনার জোনে থাকেন, এবং আমি দেখেছি উনি কীরকমভাবে লাইভ, সবাই দেখেছে উনি কীভাবে লাইভ লিড করে। তো আমার সামনে মনে হচ্ছে যে ওনার সাথে কথা বলার জন্য যে অকাত্তা লাগে, সেটা এখনো টাইম আছে আমার, মানে যেদিন হয়তো উনি সেরকমভাবে যাই না, অনেকে বলেছেন হয়তো দাদা গান শুনেছে, এরকম এই জিনিসগুলো হয়েছে, কিন্তু আমার এখনো সাহস হয়নি যে কোনোভাবে কানেকশন করে একটু যাই, ছবি তুলি। আমি তো ভাবতেই পারি না যে গিয়ে ব্লগ করা, ছবি তোলা, আমি এই জিনিসগুলো চাই না। আমার চাই একটু ওনার সাথে বসবো, পাছবো, কারণ এরকম কিছু মানুষ আছে যাদেরকে আমি শুধু সিঙ্গার বাদেও আমি ফলো করি মানুষ হিসেবে। যে একটা সিঙ্গার
যার কোটি টাকা বাজেটের শো হয় তার পরের দিন সে স্কুটিতে বেরোতে পারে, আমাকে এই হাম্বলনেসটা মেনটেন করতে গেলে এটা অন্য কিছু ব্লেসিং নিতে হয় ভগবানের থেকে, যেটা ওনার আছে। তো ওনার ব্যাপারে কোনো কথা বলার, যে যারা কথা বলে প্লিজ সামনে এসো না, মানে অরিজিৎ সিং যারা হেটার আছে আমি প্লিজ বলবো সামনেই এসো না, বেটার। মানে আমি এত ভালো লাগে ওনাকে মানুষ হিসেবে। এবং অরিজিৎ সিং তুমি দেখবে, তুমি এত ফিল্মের কাজ স্টিল ওনার চ্যানেল থেকে গান আসে বছরে, উনি ডিফারেন্ট কিছু একটা, তুমি ভুলে শিবায় কিছু একটা নাম ছিল গানটার, দে দে শিবা এরকম একটা গান ছিল, তুমি ভিডিও কনসেপ্টটা দেখবে উড়ে যাবে। তো এরকম এরকম বিষয়, এরকম জিনিসপত্র আমাদেরও করা উচিত, যে শিখতে গেলে শুধু গান শিখছো কেন, পুরো প্যাকেজটা শেখো। যে একটা প্রজেক্ট তো এরকম করতে পারি, হ্যাঁ আমাদের বাজেট ইস্যু আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু আমরা যারা লাইভ শো করি তাদের মাসে একটা কন্টেন্ট করার মতো টাকা আর্ন করে সবাই। একদম সেটা ভুলভাল জায়গায় খরচা না করে আমার মনে হয় আরও বেশি করে যদি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আসে তাহলে সিন চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছেও এখন বাইরে, তুমি দেখো হিন্দিতে টপ 10 লিস্টে খুললে তুমি 5টা গান ইন্ডিপেন্ডেন্ট পাবে। কেন? তারা সিস্টেম্যাটিক ওয়েতে কাজটা করছে, যেটা আমাদের এখানে খুব অভাব। বাট এটার জন্য কি মিউজিক লেভেল যারা মানে ট্র্যাডিশনাল ওয়েতে বিজনেস করে আসছিল বা তাদের উপরে অনেকটা ডিপেন্ডেন্সি ছিল না আর্টিস্টদেরও, তো তোমার কি মনে হচ্ছে সেটা বিজনেস পয়েন্ট থেকে তাদের অনেকটা লস? তুমি দেখো তারাও তো ইন্ডিপেন্ডেন্ট কাজ মাঝে করছিল না। এখন তো মানে যদি আমাকেও ধরো বা অন্য কাউকে ধরো, মানে অ্যাপ্রোচ তো করতে হচ্ছে যে হ্যাঁ তুমি আমার চ্যানেলের জন্য এই গানটা গাও। কেননা আমরা আমাদের কেউ চিনতো না, আমরা ইন্ডিপেন্ডেন্ট গান মানুষ ভালোবেসে তারপরে যারা সাইন আর্টিস্ট তাদের আর ব্যাপারটা অন্য। বাট আমি একটাই জিনিস বলবো, ফিল্ম মিউজিক মানে আমি যদি কোনো ধরো ফিল্ম মিউজিক অফার পাই, আমি মিউজিক ডিরেকশন করলাম বা প্রচুর প্লেব্যাক চলে আসলো, আমি নিঃশ্বাস নেওয়ার টাইম পাচ্ছি না, বাট আমি স্টিল আমি চ্যানেলে গান আনবো, এটুকু আমার প্রমিস। কারণ এই ইউটিউব চ্যানেল, এই জিনিসগুলোর জন্যে আমার যা কিছু হয়েছে। আমার অনেকজনকে দেখেছি যে একটা সময় আমাদের ইউটিউব কুইট করে না। আমি যতদিন গান বাজনা করবো, যদি ইউটিউবে এমন কিছু পলিসি চলে আসলো যে ভুলভাল কিছু হচ্ছে, তাহলে অবশ্যই প্রথমে কুইট, চ্যানেল ডিলিট করে দেবো দরকার। কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলকে অন্য চোখে দেখি, সে যাই হয়ে যাক, আমার মিলিয়নের চ্যানেল নয়, বাট স্টিল আমি কোনো ভুলভাল জিনিসপত্র পোস্ট করা বা একটু রাখি বিষয়টা, যে হ্যাঁ করছি না, আমি 2 মাস টাইম নিই, ভালো গান কিছু করবো। ওকে, সো এই যারা সিঙ্গার্স আছে, সিঙ্গার্সদের বেসিক্যালি রেভিনিউ স্ট্রিম কি থাকে? মেন রেভিনিউ স্ট্রিম স্পেশালি যারা বাংলাতে সিঙ্গার্স আছে, মেন এরা কামায় না বাংলাতে না, ওভারঅল যদি তুমি বলো সিঙ্গার্সদের মেন কামাই কিন্তু কিছুটা হলেও বেশি পার্সেন্টেজ আসে লাইভ শো থেকে। এবার ধরো যাদের অনেক হিট গান আছে, অনেক গান করেছে, তাদের বিষয়টা অন্য, তাদের ইকুয়াল 50-50। আমি যদি রেশিওতে বলি আর কি, তো আমার যেমন বলতে পারো যে আমার লাইভ শো 50-60%, বাদ বাকি স্ট্রিম 30%। স্ট্রিমিং থেকে যা আসে আমাদের, স্ট্রিমিং বলতে যে স্পটিফাই শুনছো, জিও সাওয়ান শুনছো, বা আরও অনেক জিনিস শুনছো, সেখান থেকে একটা স্ট্রিমিং বা ইউটিউবে যেটা অটো কপিরাইট ক্লেম ঢোকে, সেখান থেকে এটা আসে খুবই কম, বাট স্টিল যখন কোয়ান্টিটি বা সেরকম রিচ পায় গানগুলো, সেটা পুষিয়ে যায়। তো যদি আমি আমার ইনকামের কথা বলি, আমি 60% রাখবো লাইভ শো, 30% এই রেভিনিউজ বা যাই বলো, আর 10% মোটামুটি ব্র্যান্ডস। আমি খুব গিনাচোনা ব্র্যান্ড করি, আমার ব্র্যান্ড কোলাবোরেশন। কিরকম টাইপসের ব্র্যান্ডসের সাথে কাজ করো? আমার কোনো ওরকম টাইপ নেই, তুমি যা বলবে আমি করে দেবো, কিন্তু আমাকে একটু হতে হবে যে হ্যাঁ যেটা আমি আমার অডিয়েন্সের জন্য হবে। মানে আমি মদের অ্যাড করতে পারবো না, হয়তো ওই লুডো খেলো। হ্যাঁ আমি একবার মানে ছোট ছিলাম, বাচ্চারা, আমি একটা যাই হোক একটা বেটিং অ্যাপ টাইপের বলে ওটাকে, তাই তো বেটিং, হ্যাঁ ওরকম টাইপের একটা ছিল। তো সবাইকে দেখতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করছে, নানা করছে, ঠিক আছে এটা খারাপ হবে না তো। কিন্তু তারপরে ওরা করেছিল, আমি একটা করেছিলাম, কিন্তু ওই ভিডিও শুরুতে ওরা একটা XYZ অ্যামাউন্ট দিয়েছিল, তো আমি বললাম যে ভালোই, বাড়ি থেকে একটা কভার করেছিলাম, তার আগে একটা ওই অ্যাড করেছিলাম। তো সেটা দেখে যেটা বুঝলাম, আচ্ছা ওরা ওই অ্যাডটাকে পারমিশন নিয়েছিল, ওরা পুরো ক্যাম্পেইন চালিয়েছিল ফেসবুকে অ্যাড দিয়ে, তো আমার মুখটা দিয়ে ওই অ্যাড দিয়ে রান করছো। তারপরে যেটা বুঝতে পারলাম অনেক লোকেই খুব ভালো চোখে দেখছে না বিষয়টা, তাই আমি বুঝতে শিখলাম যে না, এই অ্যাডগুলো করা যাবে না, এই অ্যাডগুলো করা যাবে। তারপর থেকে হ্যাঁ আমি অনেক কিছুই করবো আমার অডিয়েন্সের জন্য, যেটা ঠিক মনে হবে। মানে আমার বয়সটা যখন বাড়বে তখন আস্তে আস্তে সেই ব্র্যান্ডগুলো করবো যেগুলো করছি না এই মুহূর্তে, বাট এখন যেগুলো আসছে ঠিকঠাক।
না না একদম, এটা তো একটা হয় না ক্রিয়েটার বা তুমি যখন পাবলিক ফিগার হও তোমার একটা রেসপন্সিবিলিটি থাকে তোমার অডিয়েন্সের জন্য, যে আমি এমন কিছু তাদেরকে দেব না যেটা শুধুমাত্র টাকার জন্য হবে। সো বাট এটা ডিপেন্ড করে যে যার নিজের থট প্রসেসের উপরে। কিন্তু মানে আমরাও আমি জাস্ট ছোটো করে প্লাগ ইন করে দিচ্ছি, ধরো আমরা কিউব থেকে তোমার সাথে তো ডিসকাস করছিলাম, তো আমরাও যে কটা ক্রিয়েটারদের সাথে কাজ করি বা যে আর্টিস্টদের সাথে কাজ হয়, তো আমাদের টিম থেকে প্রথমে এই চেকমার্কগুলো দেখে নেয়। আমরাও মানে ফার্স্ট অনবোর্ডিংই তো করি না ওরকম কোনো কিছু ব্র্যান্ডস আসলে সেটা যদি 1 টাকা জায়গায় 10 টাকা হয়, কারণ কি একবার যদি ট্রাস্টটা নষ্ট হয় না তো সেটা ফেরানো খুব চাপে। এই যে টুকটুক করে দেখতে পাচ্ছ পডকাস্ট হচ্ছে, এটা হচ্ছে, তো একটা জিনিস গড়তে তো টাইম লাগে। তোমার যারা ফ্যান তারা অনেক দিন ধরে শুনতে শুনতে আজকে রাহুলদার এই জায়গাতে, এবার রাহুলদা কিছু বললে সে হয়তো করবে, করে যদি সে এরকম কিছু দেখে যে না এটা তো আমি আর একটা মাইন্ডসেট হয়ে গেছে জানো তো, আমি যেটা বললাম যে প্রসেন চট্টোপাধ্যায়কে দেখেছিলাম ওরা ম্যাট করছেন, আমি করেছি, তো ওনারা না অ্যাক্টার, ওনারা সবাই জানে, ওনাদের ক্ষেত্রে বিষয়টা ইজি হয়েছে যে হ্যাঁ এনারা করছেন তার মানে হ্যাঁ পয়সা পাচ্ছেন বা হ্যাঁ ওনাদের কাজই এটা। কিন্তু আমরা যেহেতু শিল্পী আমাদের অনেক কিছুতে না অনেক জিহার চিহ্ন চলে আসে, তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো, গান তুমি তো গান করছো, করতে, তুমি একটা গিটার নিয়ে প্রমোট করো কিছু বলবে না, তুমি হট করে একটা অন্য জিনিস যেটা প্রমোট করো যেটা একটু হয়তো অনেকের কাছে দৃষ্টিকটু, সেটা নিয়ে অনেক কথা হবে। ক্রিকেট খেলার কেন তুমি হ্যাঁ তুমি বেটিং করছো, তুমি তো তোমার সাথে এটা কোনো লিঙ্কই নেই তোমার, তুমি যেটা করো। তো আমাদের আর ইউটিউবারদের ক্ষেত্রেও এটা হয় যে তুমি তো মেন তো তোমার অডিয়েন্স তোমাকে সাপোর্ট করেছে বলে তুমি এই জায়গাটা এসছো, আবার তাদেরকেই বলছো তুমি এসব রিস্কি জিনিস করতে, এই জায়গাগুলোতে হয়ে যায়। তোমার ফার্স্ট যে গানটা আমরা খুব লুপে শুনতাম আমরা ফ্রেন্ড সার্কেলে, তো তোমার রাধা বলে যে গানটা আসে সেই গানটা আমরা সবাই খুব, তখন আমি অ্যাকচুয়ালি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবও বোধহয় সেই সময় করি, তার তখন আমি পুরোনো কন্টেন্টও দেখি কি ছাড়া দেখি হেভি, মানে একটা আলাদাই ফিল আসে, কারণ ওই যে মুমেন্টে গানটা রিলিজ হয়েছিল আশেপাশে তুমি সেম জোনের না গান পাবে না। এখন কি হয় একটা গান রিলিজ হলে সিমিলার তুমি আচ্ছা ওটা তো এটা এখন হচ্ছে কিছুটা, হ্যাঁ সেই সময়টা তো মানে একটা, আর আই থিঙ্ক ওটা তোমার কাছে একদম প্রথম একটা বিশাল বড় সাকসেস। এটা পিছনে একটা স্টোরি আছে, মানে তুমি বললে যে রাধা, এই যে যেটা আমি এই পডকাস্টে আগেও বলেছি যে প্লেব্যাক আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের মধ্যে কি সমস্যা। ধরো আমি রাধাতে ফিচার্ড হয়েছিলাম, ঠিক আছে, আমার মুখই গেছে আমার ভিডিওতে, কিন্তু যেটা হয়েছে গানটা ভাইরাল হয়েছে একটা সিরিয়াল ক্লিপ থেকে, গানটা ফার্স্ট মিলিয়ন হিট করেছে ইউটিউবে সেই চ্যানেল থেকে, যেটা আমার মুখই নেই। মানে আমার এটা বোঝাতে অনেক টাইম লেগেছে যে রাধা তুমি সবতে হচ্ছে আমার গাওয়া গান। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি যেটা বলছিলে সেই সময় আর কেউ অন্য কোনো গান করছিল না, এটা একদম সত্যি কথা, এটা আমাদের অনেক সমস্যাই হয়ে গেছিলো। রাধা যখন শুরুতে ছিল খুব আহামরি কিছু ভিউজ হয়নি, কিন্তু সেই সময় একটা ডান্স নাম্বার খুব পপুলার হচ্ছিল, সেটাতে সবাই রিল বানাচ্ছে, সেটাতে সব স্বাভাবিক, খুব দারুণ একটা ডান্স নাম্বার ছিল। তো যেটা হয় একটা ডান্স নাম্বারের সাথে না এই গানগুলো তুমি কম্পেয়ার করতে পারবে না, ডান্স নাম্বারের একটা আলাদা জোন আছে, এই গানটা একটা আলাদা জোন আছে। এবার ধরো একটা গান এমন ক্রেজ পেয়ে গেছে সেই সময় তুমি যাই শুনিয়ে দাও শুনবে না লোকে। রাধা গানটা পিক নেয় যদি বলো যে হট করে লাখ ভিউজ বেড়ে যাচ্ছে একদিনে, এইটা আমি দেখেছি যবে মীরা গানটার প্রমোশন স্টার্ট করি আমি, মীরা গানটা রিলিজ হবে বা রিলিজ হয়ে গেছে তখন ওইটার সাথে সাথে সাজেশনে এটাও আসছে। ইভেন তুমি যদি ভিউয়ার্স দেখো মীরার ভিউজ হচ্ছে এখন হচ্ছে 26 মিলিয়ন, রাধাতে ভিউজ দেখো কত, এখনো কিন্তু 26 মানে 20 মিলিয়ন ক্রস করতে পারিনি। কিন্তু এই গানটা আমার অবাক লাগে যে এই গানটার জন্য সবাই একটা আলাদা জোন মানে আলাদা জায়গা লোকের মনে আছে, কিন্তু এই গানটা প্রমোট করতে গিয়ে বা এই গানটা নিয়ে শোনাতে গিয়ে লোককে আমার জান বেরিয়ে গেছিল। এই স্ট্রাগলগুলো নিয়ে কোনোদিনও কথা বলিনি, ফার্স্ট টাইম বললাম। একটা গান তৈরি হয়েছে সবাই ভালো বলছে, আর একটা গান ভালো বলছে আবার তার সাথে রিচ পেয়েছে, এটা পাওয়াটা মানে বুস্টিং ছাড়া টাকা পয়সা ছাড়া পাওয়াটা খুব মুশকিল। তাও রাধার মতো একটা গান যেখানে তুমি চাইলেই নাচতে পারবে না বা রিলস করার মতো গান নয়, ট্রেন্ডিং যাওয়ার মতোই গান নয়, এই গানটা একটা ফিল করার মতো গান, বোঝার মতো গান, শুনতে হবে, লিরিক্সটা বুঝতে হবে। তো আর গানটা কি হয়েছে এমন সময় হয়েছে ওই কোভিড আসছে ওই টাইমটায় গেছে, মানে তখন তারপরেই এসেছিলো কোভিড, 2019-20 এই সময়টাই বলছি, 21-এ মীরা রিলিজ করেছিল, এটা মানে সম্ভবত 20-তে রিলিজ হয়েছিল মনে নেই, তখন টাকা পয়সা একটু শর্টই ছিল। তো এটাও খুব বাজেট ভেবে পুরো বিষয়টা আমার প্রডিউস করা, মানে বুঝতে পারছো তো, আমি জানি না কি করতে হবে না করতে হবে, তাও
অনেক বন্ধু বান্ধবের হেল্প সত্যি হয়েছে, আমি আজও তাদের কাছে গ্রেটফুল, যারা যারা গানটা বানানোর পিছনে, আমরা শুধু সিঙ্গার কম্পোজারকে চিনি, বাদ বাকি কাউকে ক্রেডিট দিই না। এইটা সমস্যা, এটা নিয়ে আমার খুব বক্তব্য ছিল। আমি অনেক ফেসবুক পেজের সাথে মারামারিও করেছিলাম এই নিয়ে, যে তোরা মেনশন করিস না কেন, যখন গানটা প্রমোট করছো, গানটা তুমি চেষ্টা ভালো লেগেছে তোমার, হতেই পারে তুমি আপলোড করেছো। এখন তো অটো কপিরাইট ক্লেম লোকে এই হয় সে হয়, তখন তো ছিল না, তখন যেই যার মতো মনিটাইজ করে, সেটা তো আমার সমস্যা নেই, তুমি তো ক্রেডিটটা দাও, ওয়ার্ড কপি পেস্ট করতে পারছো না তুমি। রাধা গানটা আমার লেখা বা সুর কোনোটাই নয়, মীরা যে গানটা আছে সেই গানটা আমার কম্পোজিশনে এবং সুপ্রদীপ ভট্টাচার্যর লেখা। এবার আমি বলি, শুরুর থেকে শেষ মানে আজ অব্দি যতবার আমি স্টেজে গিয়েছি, যতবার এই গানটা হয়েছে, সেটা চ্যানেল হতে পারে, লাইভ শোতে হতে পারে, আমি প্রত্যেকবার মানুষটার নাম নিয়ে, মানে আমি যদি গানটা সম্বন্ধে বলি 2 মিনিট, আমি এই মানুষটার সম্বন্ধে 1 মিনিট বলেছি। ওকে, অনেকেই কম্পোজারের নাম হয়তো বলতে পারে না সময়ের অভাবে বা জানি না সেভাবে, আমি বলি, আমি চেষ্টা করি, আমি যে গান, আমার যে অরিজিনাল গানগুলো গাইছি লোকে জানুক যে লিরিক্স কম্পোজিশন বাই অমুক, এই গানটা গেয়েছি আমি, এইরকমভাবেই বলি। ক্রিয়েশনের থেকে বড় আর কিছু হতে পারে না, বুঝতে পারছো? আমি তোমার সাথে খুব বাজে রিলেশন, খুব খারাপ, তুমি দেখতে পাই না দু চোখে, বাট স্টিল তুমি যেটা ভালো করেছো আমার ক্ষেত্রে, আমি কিন্তু সেই ক্রিয়েটারকে সম্মান করি। এবং সুপ্রদীপদাকে আমি শুরুতেও সম্মান করতাম, এখনও সম্মান করি। ও যেই কাজটা করেছে, ওই যে গানটা লিখেছে, দারুণ গান হয়েছে বলেই সবাই কথা বলছে, সবাই এত কিছু করছে। শুরু থেকে বলে এসছি এই গানটা তার কম্পোজিশন, তার লিরিক্স, আমি গিয়েছি। তো আমরা অলমোস্ট শেষের দিকে, বাট আমি একটা কথা বলবো রাহুলদা, যে মানে এরকম না যে গেস্ট এসছো বলে তোমার নামে কিছু বলতে হবে, একদমই না। যেটা অ্যাকচুয়াল ফিল হয়েছে, যে যেরকম শুটিংয়ের আসার পর থেকে বা একটা আইডিয়া ছিল যে লোকটা হয়তো একটু ওরকম টাইপের হবে, হালকা থাকবে না, নাম চলে গেলে খারাপ না, হতেই পারে, কিন্তু আর এতক্ষণ যে আমাদের শ্যুটটা হয়তো যাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, বাট অলমোস্ট আমরা 4-5 ঘন্টার বেশি ব্যাপারটা নিয়ে শ্যুট করছি, এখানে তুমি আছো। সে এই টাইমটাতে আমার যেটা ফিল হলো যে মানে অ্যাজ আ হিউম্যান বিং সলিড, এইটুকুর ভিতরে আমার যেটা মনে হয়েছে, হয় না একটা কথা বলতে বেসিক ভাইব আসে। অ্যান্ড আই থিঙ্ক আমরা একসাথে কাজ করতেও পারবো কোনো না কোনো কিছুতে। সো থ্যাংক ইউ। বাট যাওয়ার আগে তুমি এসছো অ্যাজ আ ফ্যান বয় টাইপের, আমি যে গানটা স্কুলে শুনতাম রাধা, এটা তো স্কুলে আমার না ওই ভাইবটা আসছে। আমি যাদের গান শুনে বড় হয়েছি, মানে যেমন রূপম ইসলাম, অনুপম রয়, মানে ওনাদের গান শুনে আমি বড় হয়েছি, মানে বাংলা গান শুনে। তো যেরকম হয় না যে আমি ওনাদের কাছে গেলে এরাই বলবো যে আমি স্কুলে শুনতাম, আজকে সেই ভাইবটা প্রথমবার পেলাম এরকম। গানে চলে আসি, সুন্দর একটা দুকলি গান গেয়ে দাও। কোন গানটা? রাধাই গেয়ে দাও। এটা বা রাধা থেকে তুমি যদি মীরাতে একটু করে ট্রানজিশন করে দাও, গাইছি ছোট করে। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়, প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়, প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হলো উজাড়। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া, কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা তো আরা। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া, কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা তো আরা। একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আসার জন্য। বাকিটা দর্শকরা বলবে। একদম নিশ্চয়ই সাপোর্ট করো ওদের, আর সাথে থেকো, পাশে থেকো, যেরকমভাবে
আমার গানকে সাপোর্ট করে এসছো, সেভাবেই সাপোর্ট করতে থাকো। আগামী দিনে অনেক অনেক গান প্ল্যানস করে রেখেছি, মানে প্ল্যানিং প্রচুর আছে, অলরেডি রিলিজ হয়ে গেছে অনেকগুলো গান, তোমরা অবশ্যই শোনো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেল এবং ওর চ্যানেল অবশ্যই। আর থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমাদের বক বক শুনলে, এতক্ষণ মানে একদম শেষ অবধি যারা শুনলে তাদেরকে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।